সত্যি করে বলুন, কোথায় যাচ্ছি আমরা? বললামই তো, আমার আইফোনটা আপডেট ভার্সনে নেব। নো জোক রোদ ভাইয়া, প্লিজ, সিরিয়াসলি বলেন। ড্যাম সিরিয়াস ভাই। রোদ ভাইয়া, কি? আমি কিন্তু চেঁচাবো। চেঁচা। কসম, আমি এখন চিৎকার করে সব মাথায় তুলব। তো তোলো না। আপনি তাও বলবেন না, আমরা কোথায় যাচ্ছি? আমি তো বলেছি, এখন বিশ্বাস না করলে সেটা তোর সমস্যা। বিকেল একটা ছোট নিঃশ্বাস ছাড়ল, বলল, ওকে ফাইন, আমি চেঁচালাম, পরে পাবলিক জড়ো হলে আমাকে বলতে পারবেন না কিছু। এই বলেই চিৎকার করে, হেল্প, শব্দটা উচ্চারণ করতে নিচ্ছিল বিকেল, তার আগেই বাইকটা সাইড করে থামালো রোদ্দুর। ব্রেক কষল জোরে, বিকেল উল্টে পড়ল রোদ্দুরের পিঠ জমিনে। রোদ্দুর প্রায় অবিশ্বাস্য চোখে বিকেলের দিকে তাকালো, তুই তো সত্যি ডেঞ্জারাস। গণধোলাই খাওয়াতে চাস? হ্যাঁ রে, আমি এতই পর হয়ে গেছি তোর? বিন্দুমাত্র দয়া মায়াও জাগে না আমার উপর? কোন সাহসে তুই চিৎকার করলি? বল, বল। বিকেল প্রায় কেঁদে ফেলা গলায় শুধাল, আমি তো বলেছিলামই, আমি চেঁচাবো, কসম কেটেছি, আপনি বিলিভ না করলে আমার কি? এখন সব আমার দোষ। আলবাত তোর দোষ। যেখানে নিয়ে যাচ্ছি, চুপচাপ যেতে সমস্যা কোথায়? ছোটবেলা থেকে দেখে শুনে বড় করছি, একটা ঋণ তো তোর জন্মেছেই আমার উপর, জন্মেছে না? সেই শোধ দিতে একটা কিডনি না হয় দিবি, তাতে কি এমন? আমি তো অত পাষাণও না, দুইটা চাইনি, সামান্য একটা। আর একটা দিয়ে তুই দিব্যি বাঁচ। বিকেলের চোখের পানি, নাকের পানি একত্র হয়ে গলায় ঝোলানো ওড়নায় নামল। সে নাক টানতে টানতে জানালো, আমার ইঞ্জেকশনে ভয় করে। ডাক্তারে ভয় করে। আচ্ছা তাই, যেন জানতি না রোদ্দুর। বিকেল উপর নিচ মাথা দলিয়ে হ্যাঁ বলতেই রোদ্দুর মির্জা তাকে বাইক থেকে টেনে নামাল। আকস্মিক ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হলো মেয়েটা। নিজের সামনে দাঁড় করিয়ে গাঢ় চোখে তাকিয়ে জানতে চাইল, আর আমাকে? আমাকে ভয় করে না? বিকেল প্রশ্ন বুঝতে না পেরে ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকালো ওর দিকে। রোদ্দুরও চেয়ে আছে। এই প্রথম খেয়াল করল বিকেল, মানুষটার চোখের মণি কালো নয় বরং হালকা বাদামি। রোদে বেরিয়েছে বলেই বুঝি আরো চোখমক করছে ও দুটো। বাহ, বেশ তো বিড়বিড় করে আওড়ালো অজান্তেই। কানে এলো শব্দ দুটো রোদ্দুর মির্জার। ঠোঁটের কোণে একটা নাই নাই হাসি ফুটে ওঠে তারও। তবে উপর দিয়ে অপ্রকাশিত সব। ভীষণ কড়া মেজাজ যেন, ভ্রু জোড়া আচানক কুঁচকে ফেলে পুনরায় শুধাল, আমায় ভয় করে না একদম, না? তাতে ধ্যান ভেঙে মেয়েটা সম্বিত ফিরে পেল। লজ্জায় হলো লাল, গালজোড়া সামান্য উঁচু হতেই চোখ নামিয়ে নতমস্তক হলো ও। মিনমিন স্বরে আওড়ালো, করে তো। কি? কি? শুনিনি। কি বললি? কানটা এগিয়ে নিল রোদ্দুর, মিশিয়ে নিল বিকেলের ঠোঁটের সাথে। স্রেফ একটা বাহানা, মেয়েটার আলতো ছোঁয়া, একটুখানি স্পর্শের পাগল তো তার মনবাড়িও। প্রণয়িনীর আরেকটু কাছাকাছি মিশে থাকতে কার না ভালো লাগে? কিন্তু বুঝতে দেয় না রোদ্দুর। চায় না, মেয়েটার মনে তার জন্য কিছু জাগুক। কোনো স্বপ্ন কিংবা ইচ্ছা অথবা একটা সাময়িক মোহই কিচ্ছু না। রোদ্দুর জানে না ভবিষ্যৎ কি। শুধু জানে একদিন আসবে, যেদিন রোদ্দুরের আর কোনো বাধা থাকবে না, আর কোনো দুশ্চিন্তা থাকবে না, সেদিন একত্র আধিপত্য করব ওই ভীতু, নরম, কোমল, চঞ্চল মেয়েটার হৃদমাঝারে। সেদিনই জানতে দেবে, এই আপাদমস্তক পাথর, পাষাণ, নিষ্ঠুর ছেলেটা তাকে কত ভালোবাসে। কতটা ভালোবাসে। বিকেল দম টেনে বুক ভর্তি করে। হাঁসফাঁস করছে ভেতরটা। এটা কোথায় কে জানে। আশেপাশে কিচ্ছু নেই, কেবল হাইওয়ের মতো একটা রাস্তা, ছুটে চলেছে সারি সারি গাড়ি। তার এক পাশে এভাবে দাঁড়িয়ে আছে ওরা। বিকেলের ভীষণ তৃষ্ণা পেয়েছে। বাড়ি কতদূর? সাইড ব্যাগে বিপ করছে কিছু একটা। নিশ্চয়ই জুলিয়ার ফোন কল। কিভাবে ধরবে ও? মেয়েটা নিশ্চয়ই রেগে ফুলে বসে থাকবে। থাকুক, পরে বলা যাবে কোন রাক্ষসের পাল্লায় পড়ে জীবনটা শেষ হয়েছে ওর। কি ভাবছিস, কি? বল, আমি শুনতে পাইনি তো তোর কথাটা। আবার বলে উঠল রোদ। বিকেল চমক ভেঙে ঢোক চেপে চোখ বন্ধ করল। মানুষটার কান এসে অধরে মিশে যেতে চাইছে। কি নরম, তুলতুলে, যেন ঠোঁটের উপর এক ফালি মাখনের ছোঁয়া দিচ্ছে কেউ। কেমন একটা লাগছে ওর। সব অনুভূতি আর জোরটা একপাশে রেখেই উচ্চারণ করল ও, আমার তোমাকে ভয় করে। আচ্ছা, যেন অনেক কাঙ্ক্ষিত কিছুই শুনতে পেরেছে রোদ্দুর, এমন ভঙ্গিতে সরে গেল। দাঁড় করানো বাইকের গায়ে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো ফতাফত। শার্টের কলারটা ঠেলে একটু পিছনে নামিয়ে দিতে উন্মুক্ত হলো ফর্সা ধবধবে ঘাড়খানা। শিরশির করে উঠল বিকেলের মন বাগানের আঙিনা। চোখ নামিয়ে অন্যদিকে তাকালো ও। একটা বাস ছুটে যাচ্ছে, নামটা পড়ল বিকেল। আলিফ।
মোহনা, তোকে এখানে পড়াশোনা করানোর জন্য আনিনি। চটক ভেঙে তার দিকে ফিরে সামান্য হাসবার চেষ্টা করল বিকেল। না মানে, এমনি পড়ছিলাম। একা একা কি করব আর? একা কোথায়? আমি কি অদৃশ্য হয়ে গেছি? না, সেটা না। আচ্ছা ওসব বাদ দিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে চলো না রোদ ভাইয়া, প্লিজ। অনেক পড়া জমে আছে। দুম করে এখন পড়ার কথা মনে পড়ে গেল? এমনি তো ফুপু থাপড়িয়েও তোকে বসাতে পারে না। সামনে এক্সাম না? সিগারেটটা ফেলে দিল রোদ্দুর, মনে মনে বলল বিকেল, বাপের টাকায় খাচ্ছ দেখে পুরোটা শেষও করো না। জমিদার পুত্র। কিছু বললি নাকি? না, না, কিছু বলি নাই তো। লাগলো, কে আমাকে বকতেছে? বিকেল মলিন হাসল। মনে মনে বকেও শান্তি নেই। মানুষ না অন্য কিছু, কে জানে। বাইকে উঠে বসল রোদ্দুর, হেলমেটটা মাথায় চড়াতে চড়াতে ডাকল, ওঠে বসো। বিকেল বিনাবাক্য ব্যয়ে উঠে বসল। পরের পুরোটা পথ আর কোনো কথা হলো না জানার। এক টানে বাইক ছুটিয়ে বাড়ির সামনেই থামালো ছেলেটা। বিকেল যান ফিরে পেল যেন। এই শেষ, আর জীবনে এর বাইকে ওঠে যদি। বাইক না যেন প্লেন চালায়, বাপরে বাপ। টলমল পায়ে নেমে দাঁড়াতেই রোদ্দুর ওর ওড়না ধরে টেনে হাতে পেঁচিয়ে নিয়ে নিল। হতবাক হলো বিকেল। কি, কি, কি করছো? গম্ভীর হয়ে গেছে রোদ্দুর, মুখখানা আবার আগের ন্যায় পাথুরে। এই না ক্ষণকাল আগেও গান গাইছিল, এই পথ যদি না শেষ হয়। কোথায় সেই হালকা মেজাজের ছেলে? সত্যি, গিরগিটিও এত রং বদলায় না, যত নাই বদলায় মনে মনে স্বীকার করতে বাধ্য হলো বিকেল। রোদ্দুর ওর সামনেই গ্যাস লাইটার দিয়ে জর্জেটের ওড়নাটা পুড়িয়ে ফেলল। জাস্ট হতবাক হয়ে পুরোটা সময় তাকিয়ে রইল বিকেল। কিছু যে বলবে প্রত্যুত্তরে, বলেই গেছে সব ভাষা, সব শব্দ। চোখজোড়া আবার ভরে উঠেছে তার, বেয়ে বেয়ে পড়ছে গালের উপর, ঠোঁটে, চিবুকে। রোদ্দুর আর চোখে দেখল। আ গু ন ধরা ওড়নাটা নিচে ফেলে পা দিয়ে নেভাতে নেভাতে বলল, জিনিসটা বুকে দেওয়ার, গলায় ঝুলিয়ে স্টাইলের জন্য না। এটা যেন নেক্সট থেকে মনে থাকে। কিছু বলল না বিকেল, প্রায় ছুটে ঢুকে গেল মেইন গেট দিয়ে। বাগান বিলাসের কয়েকটা শুকনো পাতা ঝরে পড়ল ওর যাওয়ার পথে, কুড়িয়ে নিল সেগুলো রোদ্দুর। বড় ভাইজান উমেদ মির্জার ঘরের মেঝেতে আইরিন একদম এলিয়ে পড়েছেন। শরীরের সবটুকু শক্তি যেন কেউ শুষে নিয়েছে। রেহনুমা এক গ্লাস পানি হাতে ঘরে ঢুকলেন। গতরাত থেকে পেটে এক দানা অন্ন পড়েনি আইরিনের, ছেলের শোকে কাতর হতে হতে এখন তিনি পাথর হয়ে গেছেন। সৌম্য গত রাত থেকে বাড়ি ফেরেনি এই একটা বাক্যই পুরো মির্জা বাড়িতে কালনাগিনীর মতো ফোঁস ফোঁস করছে। কোথায় গেল ছেলেটা? কেউ জানে না। ফোনটা সেই কখন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি পাড়ার চায়ের দোকান কোথাও সৌম্যর কোনো হদিস মেলেনি। খবর শুনে সবাই স্তম্ভিত। সৌম্য তো এমন দায়িত্বহীন ছেলে নয় যে কাউকে কিছু না বলে উধাও হয়ে যাবে। বন্ধু মহলেও তার সুনাম ছড়িয়ে আছে, কার কখন বিপদ হলো, কার কখন তো লাগবে কিংবা কার অর্থনৈতিক টানাপোড়েন সৌম্য সবসময় সামনের সারিতে থাকে। সেই নম্র ভদ্র ছেলেটি এভাবে কর্পূরের মতো কোথায় মিলিয়ে গেল? আইরিন কিছুতেই নিজেকে ধাতস্থ করতে পারছেন না। তার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো করে দিচ্ছে। রেহনুমা নিজেও দিশেহারা বোধ করছেন, কিন্তু এই মুহূর্তে তাকে শক্ত হতে হবে। তিনি আইরিনের একদম সামনে এসে বসলেন। কম্পমান হাতে পানির গ্লাসটা এগিয়ে দিলেন। একটু পানি খেয়ে নে আইরিন। না খেয়ে থাকলে কি সৌম্য ফিরে আসবে? ওর কিচ্ছু হবে না, বিশ্বাস রাখো। হয়তো সামান্য মান অভিমানে কোথাও গিয়ে আত্মগোপন করেছে, জেদ কমলেই ঠিক ফিরে আসবে। তোর বড় ভাইজান লোক লাগিয়েছেন, ওসমানও চলে এসেছে একটু আগে। তুই অযথাই এভাবে ভেঙে পড়ছিস বোন। রেহনুমার কথায় কোনো কাজ হলো না। আইরিন ধীরে ধীরে মুখ ফিরিয়ে তাকালেন। তার চাউনি দেখে রেহনুমা ভেতরে ভেতরে শিউরে উঠলেন। মাত্র একটা রাতের ব্যবধানে মানুষের চেহারা কতটা বিভৎস আর বিধ্বস্ত হয়ে যেতে পারে, তা আইরিনকে না দেখলে বিশ্বাস করা কঠিন। চোখের মণি দুটো কোটরে বসে গেছে, চারদিকে গাঢ় কালির পোচ। দুশ্চিন্তার করাল গ্রাসে গাল আর চোয়ালের হাড় বেরিয়ে এসেছে। মাত্র কয়েক ঘন্টায় মানুষটা যেন কয়েক বছর বুড়িয়ে গেছেন। তার সেই চাহনি শূন্য, প্রাণহীন যেন তিনি এই পৃথিবীর তো মাংসের কোনো মানবী নন, বরং এক চলন্ত প্রেতাত্মা। রেহনুমা আর স্থির থাকতে পারলেন না। আইরিনের বরফের মতো শীতল হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলেন। পরম মমতায়, আর্তনাদের স্বরে ডাকলেন, আইরিন। আমার দিকে তাকা আইরিন। হঠাৎ করেই আইরিন বলতে শুরু করলেন। ও যখন চলে গেল, দীপ্র তখন এইটুকুনি, আর সৌম্য নিতান্তই বাচ্চা। অথচ কি বুঝদার ছিল ছেলেটা। ওর খেলাধুলা, বাইরে ছোটাছুটি সেই বয়সেই বন্ধ হয়ে গেল।
হুট করে ও খুব শান্ত হয়ে গেল। কারণ ও বুঝেছিল ওর মায়ের অনেক শোক, অনেক যাতনা। তাই মাকে নতুন করে আর জ্বালা দিতে চায়নি ও। আমার সেই ছেলেটা, জানো ভাবি, আমি সামান্য জ্বরে কাতর হলে ও হুবহু মেয়ের মতো ঘরের সব কাজ সামলে নিত। কতদিন যে ও নিজ হাতে আমার গায়ের কাপড় ধুয়ে দিয়েছে। দীপ্রকে তো আগলে মানুষ করল। আমি তো তখন দিশেহারা, স্বামীটা হঠাৎ চলে গেল, শ্বশুরবাড়ি থেকে বের করে দিল। কোথায় যাব, কি খাবো, তোমরা আশ্রয় দেবে কি না? উফ, কি ভয়ঙ্কর ছিল সেই দিনগুলো। এই দেখো, এখনো ওসব ভাবলে আমার বুক কাঁপে। আইরিন একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলেন, দীপ্রর দিকে আমার খেয়ালই দেওয়া হয়নি। কিন্তু সৌম্য ঠিকই মায়ের পাশাপাশি ছোট ভাইকে পরম মমতায় বড় করেছে। পরিস্থিতি ওকে বয়সের আগেই বড় হতে শিখিয়ে দিয়েছিল। আমার সেই লক্ষ্মী ছেলেটা আমাকে না বলে কোথায় যাবে বলো তো? ও তো জানে, ওকে না দেখলে মা অস্থির হয়ে পড়বে, মা অসুস্থ হয়ে যাবে। যার প্রতিটা মুহূর্ত আমার কষ্টের দিকে এত খেয়াল ছিল, সে আজ কিভাবে আমাকে এমন অসহনীয় বুক পোড়া যন্ত্রণার মাঝে ফেলে আড়ালে চলে গেল ভাবি? কেমন করে? বলতে বলতে আইরিন কান্নায় ভেঙে পড়লেন। তার সেই আর্তনাদ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। রেহনুমা হতভম্ব হয়ে বসে রইলেন। কি বলে সান্ত্বনা দেবেন, তার মাথায় কিছুই আসছে না। মেঝের দিকে একদৃষ্টিতে তাকিয়ে তিনি যেন অদৃশ্য কোনো অশুভ হিসেব কষতে শুরু করলেন। হঠাৎ এক অজানা আশঙ্কায় রেহনুমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তার মন কু গাইতে লাগলো, এমন কোনো কালবৈশাখী কি একদিন তার সাজানো সংসারের দিকেও ধেয়ে আসবে? বাপ ছেলে কি এভাবেই আলাদা হয়ে যাবে? ভেঙে যাবে কি এই তো আর ভালোবাসার নিবিড় সম্পর্ক? অদ্ভুত এক শ্বাসকষ্ট শুরু হলো রেহনুমার। তার মনে হলো চারপাশের দেয়ালগুলো যেন তাকে পিষে ফেলছে। রোদ্দুর কোথায়? এই মুহূর্তে বড় প্রয়োজন রোদ্দুরকে। রেহনুমা আইরিনকে ওভাবেই ফেলে টালমাটাল পায়ে উঠে দাঁড়ালেন। বড় অস্থির লাগছে তার। রোদ্দুরকে একবার নিজের চোখের সামনে না দেখলে এই দমবন্ধ করা আতঙ্ক হয়তো তাকে মেরেই ফেলবে। দোতলার বারান্দার এক কোণে যেন জমাট বেঁধে আছে বিষণ্ণতার ছায়া। সিঁড়ির মুখে আসতেই তৃপ্তি আর মিশির মুখোমুখি হলো বিকেল। ওরা নিচে নামার জন্য প্রস্তুত ছিল, আর বিকেল মাত্র উপরে উঠে এল। তিনজনে এক বিন্দুতে এসে থমকে দাঁড়ালো। বিকেলের দিকে তাকালে যে কেউ শিউরে উঠবে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, ফোলা মুখ। তাকে দেখলেই স্পষ্ট বোঝা যায়, ভেতরটা কোনো এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। তৃপ্তি গভীর চোখে বিকেলের দিকে তাকিয়ে ধীরস্বরে প্রশ্ন করল, তুইও কি তবে জেনে গেছিস খবরটা? বিকেল একবার লম্বা শ্বাস টেনে হাতের উল্টোপাশ দিয়ে চোখ মুছে নিল। ধরা গলায় সুধাল, কিসের খবর? তৃপ্তির হয়ে জবাবটা দিল মিশি। ওর কণ্ঠে এক অদ্ভুত আতঙ্ক, সৌম্য ভাইয়াকে পাওয়া যাচ্ছে না। কি? মুহূর্তেই বিকেলের চোয়াল ঝুলে পড়ল। এক জোড়া অবিশ্বাসী চোখ নিয়ে সে তৃপ্তির দিকে তাকালে তৃপ্তি শুধু ঘাড় নেড়ে হ্যাঁ সূচক সায় দিল। মানে কি? পাওয়া যাচ্ছে না মানে কি? সৌম্য ভাইয়া কোথায় যাবে? বিকেলের বিস্ময় এবার আকাশ ছুল। আমরা কি করে বলবো? তৃপ্তি উত্তর দিল, রাত থেকেই সে ফেরেনি। ফুপু একা একা সারারাত নীরবে অপেক্ষা করেছেন। সকালে যখন আর কোনো উপায় পেলেন না, তখন সবাইকে জানালেন। বিকেল অস্থির হয়ে প্রশ্ন করল, ভাবি কোথায়? মানে ভাইয়ার স্ত্রী? মিশি এবার তিক্ত স্বরে বলল, ঝামেলার মূলেই তো সে। তার কারণেই তো এ বাড়ির ছেলে আজ উধাও। বিকেল ভ্রু কুঁচকে তাকালো। ওর মাথায় কিচ্ছু ঢুকছে না। বুঝলাম না, ভাইয়া তো তার ভালোবাসার মানুষকেই ঘরে তুলেছে, বড় বাবা মেনেও নিয়েছেন। তাহলে ঝামেলার কি বাকি রইল? অনেক কথা রে বিকেল, তুই তো কিছুই জানিস না। মিশির কথা কেড়ে নিয়ে পেছনে থেকে এক কর্কশ কণ্ঠস্বর ভেসে এল। জানবো কি কইরা? মহারানীর কি অত সময় আছে? এই ঘরের কোণে কি হচ্ছে, তা মহারানীর জাননের দরকারটা কি? উনি তো নিজের রঙ্গলীলা নিয়ে মহাব্যস্ত। সাত সকালে পরি সাইজা কোথায় নামা হইছিল? ঘরে যে তুফান চলে, সেইটা কি আপনের বিবেকে লাগে না? মেহেরজান কখন যে ওদের মাঝখানে এসে বিষাক্ত সাপের মতো ফনা তুলে দাঁড়িয়েছেন, কেউ টেরও পায়নি। বিকেলের বুকের ভেতরটা রাগে আর অভিমানে ছিঁড়ে যেতে চাইল। সে নিজেকে সামলে নিয়ে বলল, পড়তে গিয়েছিলাম। অকারণে কোথাও বের হইনি। হইছে, হইছে, পরে একদম উদ্ধার কইরে দিবা আমাগরে। মেহেরজান দাঁত কিরমির করে নাটকীয় ভঙ্গিতে বললেন, আর আমার নাতির সাথে তোর এত কি? পায়ে হেঁটে আসতে পারোস না? বুকের ডলা খাওয়ান লাগে তারে? বাইকে উইঠা, ছি। বিকেলের কান যেন রিরি করে উঠল। সে পাথরের মতো স্থির হয়ে দাদির মুখপানে চেয়ে রইল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মেহেরজান তাকে এতবড় নোংরা ইঙ্গিত দিতে পারলেন। মেহেরজান থামলেন না, আগ্নেয়গিরির লাভার মতো উগরে দিতে লাগলেন জমা রাখা বিষ, এই আপদটারে বিয়া দিয়া এই বাড়ি থেকে তাড়াইতে পারলেই আমার শান্তি।
আমার বইনের মাইয়াটার জীবন খাইছে এই মাইয়া। আমার পোলাটা ওর জন্যই আর বিয়ে শাদি করতে পারল না। ওর জীবনটা ছারখার হইয়া গেছে। আর এই মাইয়ার ঢং কমে না। বাইরের পোলাদের বর্ষিতে গাইথা এখন বাড়ির পোলাদের দিকে কুঞ্জর দিছে। তোর বাপে আসুক আজ, তারে বলবো এই আপদ বিদায় করতে। দুনিয়ায় কত মাইনষের মরণ হয়, এইটার কেন হয় না। মেহেরজান হনহন করে চলে গেলেন। বারান্দায় এক অসহ্য নীরবতা নেমে এল। তৃপ্তি আর মিশি লজ্জায় আর অস্বস্তিতে নুয়ে পড়ল, তারা বিকেলের চোখের দিকে তাকাতে পারছে না। আর বিকেলের দুই চোখ ভরে টপটপ করে পানি গড়িয়ে পড়তে লাগল। তার বাবা বিয়ে করেনি, লোকে এটাই জানে। অথচ বিকেল কি জানে না, ওসমান মির্জা ঘরের বাইরে অন্য কোথাও নতুন সংসার, নতুন সন্তান নিয়ে দিব্যি সুখে আছেন। সেই ঘরের মায়াতেই তো বিকেলের প্রতি তার বিন্দুমাত্র টান নেই। নিজের মেয়ের প্রতি এক কণা খেয়াল নেই তার। বিকেলের মনে হলো, এই বিশাল পৃথিবীতে সে বড় একা। তার মা নেই, আশ্রয় দেওয়ার মতো বাবা নেই, এমনকি নিজের বাড়িতে এক বিন্দু সম্মানও নেই। পুরানো জখমে কেন বারবার নতুন আঘাত করে লোকে? বিকেল দু হাতে মুখ ঢেকে ঝড়ের বেগে নিজের ঘরের দিকে ছুটে গেল। কিন্তু কার বুকে ঝাঁপিয়ে পড়বে সে? ঘরখানা তো খা খা করছে। শূন্য ঘরে মাতৃহীন বিকেলের বুকফাটা আর্তনাদ শোনার মতো যে কেউ নেই। আবছা আধার কালো অন্ধকারে ঢাকা শূন্য ঘরটায় হু হু করে আছড়ে পড়ছে এক অনাথ শৈশবের হাহাকার। কোথাও যেন অতি করুণ সুরে, এক অব্যক্ত ব্যথায় বেজে চলেছে সেই আদিম আর চিরন্তন হাহাকার মেশানো গান। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হয়তো বাস্তবে দূরে কোথাও, নাকি মেয়েটার চুরমার হয়ে যাওয়া হৃদয়ের ভাঙা রেডিওতে অবিরত আছড়ে পড়ছে এই সুরের তুফান। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়, কিন্তু সেই তপ্ত দীর্ঘশ্বাস শুষে নেওয়ার মতো কোনো আঁচল পাশে নেই। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। বিকেলের দু চোখ বেয়ে বয়ে যাওয়া অশ্রুধারা আজ আর থামার কোনো শাসন জানে না। আজন্মের এই তৃষ্ণা, এই মাতৃহীন একাকিত্ব এক ভয়ঙ্কর আর্তনাদ হয়ে ওর কণ্ঠার কাছে এসে দলা পাকিয়ে গেল। সারাটা ঘর খা খা করছে। কেউ নেই যে একটু এসে মাথায় হাত বুলিয়ে দিবে। তৃপ্তি একরাশ অসহায়ত্ব নিয়ে মিশির দিকে তাকালো। মেহেরজানের এমন বিষাক্ত কথাগুলো তীরের মতো এসে বিঁধছে। মিশি ক্ষোভে ফেটে পড়ে বলল, দাদি কেন সবসময় ওর সাথে এমন করে? কোথায় সৌম্য ভাইয়ার নিখোঁজ হওয়া, আর কোথায় ওসব টেনে নিয়ে আসা? আমি আজই ভাইকে সব বলবো। না, দোহাই তোর। তৃপ্তি প্রায় সঙ্গে সঙ্গেই মিশিকে বাধা দিল। কণ্ঠস্বর খাদে নামিয়ে সতর্ক করে বলল, এখন কিছু বলার দরকার নেই। বাড়িতে সৌম্য ভাইয়াকে নিয়ে এমনিতেই অশান্তির শেষ নেই, সবার মাথা গরম। এই আগুনের মধ্যে নতুন করে ঘি ঢেলে লাভ নেই। যা শুনেছিস, তা এখানেই শেষ কর। তুই বরং ফুপির কাছে যা, উনি একা আছেন। আমি গিয়ে বিকেলকে সামলাই। মিশি অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে চলে গেল। তৃপ্তি ধীর পায়ে বিকেলের ঘরের দিকে পা বাড়াল। সে জানে, এই মুহূর্তে বিকেলের মনের ওপর দিয়ে কি ভীষণ ঝড় বয়ে যাচ্ছে। মাতৃহীন মেয়েটা নিশ্চয়ই এখন অন্ধকারের কোণে উবু হয়ে অঝরে কাঁদছে। ওর সেই কান্নার আওয়াজ হয়তো ঘরের বাইরে আসবে না, কিন্তু বুকফাটা সেই আর্তনাদ থামানোই এখন তৃপ্তির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সৌম্যর নিখোঁজ হওয়ার খবরটা রোদ্দুরের অজানা নয়। এমনকি ছেলেটা কোথায় ঘাপটি মেরে বসে আছে, সেই হদিসও তার নখদর্পণে। তবুও সকাল থেকে সে কোনো তড়িৎ পদক্ষেপ নেয়নি, বরং বিকেলকে নিয়ে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। এর পেছনে রোদ্দুরের নিজস্ব এক দর্শন আছে। সে জানে, সৌম্যর এই আঘাতটা শারীরিক নয়, ঘোরতর মানসিক। পরিবারের প্রতি অগাধ বিশ্বাস আর জীবনের নীল নকশা সবই আদিবা নামের মেয়েটা এক নিমেষে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে। আগে জানলে রোদ্দুর কিছুতেই পরিস্থিতি এতটা ঘোলাটে হতে দিত না। সবটুকু নিজ হাতে সামলে নিত। কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। সৌম্য ইচ্ছে করেই গা ঢাকা দিয়েছে, কিছুটা সময় নিভৃতে নিজের ক্ষতের শুশ্রূষা করবে বলে। রোদ্দুর ভাবল, করুক, নিজের সাথে কিছুটা সময় কাটানো ওর প্রয়োজন। মানুষের জীবনে যেমন একান্ত ব্যক্তিগত কিছু সুখ থাকে, কিছু দুঃখও থাকে বড্ড একলা। সৌম্য বুদ্ধিমান, সাময়িক আবেগে একটা ভুল পদক্ষেপ নিলেও, নিজের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ওর আছে। তবে একবার ওই আদিবা মেয়েটার মুখোমুখি হওয়া দরকার। যার কারণে একটা সাজানো জীবন এলোমেলো হয়ে গেল, সে কি আসবে না সবটুকু গুছিয়ে দিতে? এসব ৭-৫ ভাবনার জালে জড়িয়ে থাকা অবস্থাতেই রেহনুমার ডাকে রোদ্দুরের ধ্যান ভাঙল। মায়ের চোখে মুখে অজানা শঙ্কার ছাপ, হাঁটার ভঙ্গিতে অস্থিরতা। রোদ্দুর কিছুটা ঘাবড়ে গেল। নতুন কোনো অঘটন ঘটল নাকি? তার অবচেতন মন মুহূর্তেই বিকেলের খোঁজ নিল। রাগে ক্ষোভে পাগলটা আবার নিজের কোনো ক্ষতি করে বসেনি তো?
রোদ্দুরের এটাই এক মস্ত জ্বালা, সবকিছু ঘুরে ফিরে ওই এক বিন্দুতেই থমকে দাঁড়ায়। সে লম্বা একটা শ্বাস ফেলে তড়িঘড়ি শুধাল, কিছু বলবে মা? রেহনুমা ছেলেকে শক্ত করে ধরে যেন একটু ধাতস্থ হলেন। হাঁপড় টানার মতো কয়েকবার বড় বড় নিঃশ্বাস নিয়ে বুকে হাত চেপে ধরলেন। রোদ্দুর ভ্রু কুঁচকে বলল, মা, এবার কি তুমিও অসুস্থ হবে? বললাম তো, সৌম্য ফিরে আসবে। খবর পেলি কিছু? রেহনুমার কণ্ঠে আর্তনাদ। রোদ্দুর ঠোঁট কামড়ে অবলীলায় একটা মিথ্যে বলল, না। পরক্ষণেই যোগ করল, তবে পেয়ে যাব, আশা করি। আমার বড় ভয় করছে রে বাবা। ভয়ের কি আছে? ও তো আর দুগ্ধপোষ্য শিশু নয় যে পথ হারিয়ে ফেলবে। ভয়টা তো সেখানেই। রেহনুমার গলা কেঁপে উঠল। ছোটদের থাকে রাগ, বরফের সংস্পর্শে এলে জাগলে পানি হয়ে যায়। কিন্তু বড়দের হয় অভিমান, সেই জমাট বাঁধা পাথর কি সহজে গলানো যায়? রোদ্দুর মায়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করল, রাগ অভিমান কিচ্ছু না। আমি ওকে চিনি, আজই ও ফিরে আসবে। হয়তো এতক্ষণে বাড়ির পথ ধরেছে। ছেলের আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে রেহনুমা কিছুটা ভরসা পেলেন। মলিন মুখে বললেন, তুই যখন বলছিস, তখন বিশ্বাস করি বাপ। কিন্তু, আবার কিন্তু কি? রেহনুমা কিছু বললেন না, তার নীরবতা যেন কোনো এক ভয়ঙ্কর সত্যের মহড়া দিচ্ছে। সেই না বলা কথাগুলো রোদ্দুর ঠিকই পড়ে নিল। অস্বস্তি কাটাতে সে তড়িঘড়ি প্রসঙ্গ বদলে শুধাল, সৌম্যর বউ কোথায়? রেহনুমা ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলেন, তার ঘরে। আচ্ছা। রোদ্দুর আর দাঁড়ালো না। বলা বাহুল্য, এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে পালানোর জন্যই সে পা বাড়াল। কিন্তু রেহনুমার পরের কথাগুলো তাকে পাথরের মতো স্থির করে দিল। মাতা সুলভ কাতরতায় তিনি বলে উঠলেন, আমার বড্ড ভয় করে রে। আইরিনটা এক রাত ছেলেকে না পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। আমার জীবনে যেন এক সেকেন্ডের জন্য এমন সময় না আসে, যেদিন জানব তুই আমার থেকে যোজন যোজন দূরে সরে গেছিস। রেহনুমার চোখের কোণে জল চিকচিক করে ওঠে। রোদ্দুর পেছনে ফিরে ধীরপায় মায়ের সামনে দাঁড়ালো। আঙুলের ডগা দিয়ে আলতো করে সেই জল মুছে দিয়ে বলল, এমন দিন আসবে না মা। তোমার থেকে আমাকে আলাদা করার সাধ্য কারো নেই। কথা দিচ্ছিস? কথা দিচ্ছি। এবার আসি। রোদ্দুর চলে গেলেও রেহনুমা ঠায় দাঁড়িয়ে রইলেন। মাতৃত্বের এক ষষ্ঠেন্দ্রিয় তাকে বারবার সতর্ক করছে। তিনি রোদ্দুরের চোখের তারায় স্পষ্ট অন্য একটি মুখ দেখতে পাচ্ছেন, যার জন্য এই ছেলে অনায়াসেই দুনিয়াটা ধ্বংস করে দিতে পারে। আর নিজের সম্মান কিংবা আভিজাত্যের মান রাখতে উমেদ মির্জা এই বাড়িটা ধুলোয় মিশিয়ে দিতেও পিছপা হবেন না। সম্পর্কের সুতো জুড়ে রাখতে উমেদ মির্জা যেমন সিদ্ধহস্ত, প্রতিশোধের নেশায় সাপমোচন করতেও তিনি ঠিক ততটাই নিষ্ঠুর হতে পারেন। এই দুই জেদের মাঝে বিকেলের ভবিষ্যৎ কোন চোরাবালিতে গিয়ে ঠেকবে, সেই চিন্তায় রেহনুমার বুকটা বারবার কেঁপে উঠছে। বিছানার ওপর একটি ছোট কাঁধের ব্যাগ পড়ে আছে। আদিবা অতি সাধারণ মেয়ে, সঙ্গে করে খুব বেশি কিছু আনেনি সে। কয়েক সেট থ্রিপিস আর নিতান্ত প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলোই ব্যাগের ভেতর সযতনে গুছিয়ে নিচ্ছিল। দরজার পাল্লাটা খোলাই ছিল। হঠাৎ এক দীর্ঘ ছায়া ঘরের মেঝেতে পড়তেই আদিবা তরিতে তাকায়। ওর চোখের তারায় এক মুহূর্তের জন্য যে তীব্র প্রত্যাশার ঝিলিক খেলে গেল, রোদ্দুরের তা দেখতে ভুল হলো না। আদিবা হয়তো ভেবেছিল সৌম্য ফিরেছে, কিন্তু সামনে রোদ্দুরকে দেখে সেই আলো নিমেষেই ম্লান হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে চোখ মুছে আদিবা মৃদুস্বরে বলল, আসুন। রোদ্দুর ঘরের ভেতর পা রাখল। ওর দৃষ্টি বিছানায় রাখা গুছিয়ে নেওয়া ব্যাগটির ওপর থমকে, সরাসরি প্রশ্ন করল, কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছ নাকি? আদিবা নিরুত্তর। রোদ্দুর আবার যোগ করল, আমার ছোট ভাইয়ের বউ তুমি, বয়সেও অনেক ছোট। তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না তো? আদিবা ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ঝুলিয়ে বলল, না ভাইয়া, আপনি আমাকে আপনি করে বললে বরং আমারই অস্বস্তি হতো। বসুন না। বসবো না। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলে। আদিবা ব্যাগটার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলল। এড়িয়ে আর কি করব ভাইয়া? নিজের অনুভূতিগুলো তো আর এড়িয়ে যেতে পারিনি। যদি পারতাম, তবে আজ হয়তো পরিস্থিতি এমন হতো না। আদিবা থেমে পড়ে। বুকের ভেতর পাথরচাপা এক কষ্ট আজকাল বড় বেশি যন্ত্রণা দিচ্ছে ওকে। সৌম্য কেন ওকে বুঝতে চাইল না? ছেলেটা তো আগেই জানিয়েছিল, বন্ধু হিসেবে ওকে পছন্দ করলেও জীবনসঙ্গিনী হিসেবে ও আদিবাকে ভাবেনি কোনোদিন। তবু কেন আদিবা অবুঝের মতো জেদ ধরল? শান্ত স্বভাবের মেয়েটা সৌম্যর প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি। সেই জেদ আর ভালো লাগার নেশায় আজ সে এই অচেনা বন্দরে এসে ভিড়েছে। রোদ্দুর আদিবার ভাবান্তর লক্ষ্য করছিল। শান্ত স্বরে বলল, তুমি কি আবারও একটা ভুল করতে যাচ্ছ না আদিবা? আদিবা বিছানার একপাশে নিথর হয়ে বসল। শূন্য কণ্ঠে বলল, জানি না ভাইয়া।
এখন আর ভুল ঠিকের হিসেব কষে লাভ কি? যখন সচেতন হওয়া দরকার ছিল, তখন তো আবেগে অন্ধ ছিলাম। সৌম্য ফিরে আসবে। রোদ্দুরের কণ্ঠে অটল বিশ্বাস। জানি, ও ফিরে আসবে। ইচ্ছে করেই ও নিজেকে আড়াল করেছে, আমি তা বুঝি। কিন্তু ভাইয়া, সম্পর্কটা শুরুর আগেই তো শিকড়ে পচন ধরেছে। এই ভাঙন কি কোনো কিছু দিয়ে জোড়া দেওয়া সম্ভব? রোদ্দুর ওর চোখের দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে শুধাল, কনফিডেন্স লেভেল এত নিচে হলে এমন একটা অসম যুদ্ধের সিদ্ধান্ত নিলে কেন? কেন বিয়েটা করলে? আদিবা এবার রোদ্দুরের মুখের দিকে সরাসরি তাকালো। রোদ্দুর বলতে লাগলো, দেখো আদিবা, জীবনটা কোনো সিনেমার চিত্রনাট্য নয় যে চাইলেই কাউকে পছন্দ করলাম আর সে আমার হয়ে গেল। কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছ, সৌম্য যদি তোমার প্রতি বিন্দুমাত্র টান অনুভব নাই করত, তবে এত দীর্ঘ সময় ছায়ার মতো তোমার পাশে থাকলো কেন? তুমি জেদ করতেই ও কেন রাজি হয়ে গেল? ও তো পারত আমাদের বড়দের জানাতে, কিংবা তোমার পরিবারকে সব সত্য বলে দিতে। কিন্তু ও তোমার সিদ্ধান্তেই সায় দিল। কেন জানো? কারণ, অবচেতন মনে ও তোমাকে নিজের করে পেতে চেয়েছিল। আদিবা যেন আকাশ থেকে পড়ল। রোদ্দুর এসব কি বলছে? সৌম্যর মনে ওর জন্য জায়গা ছিল, অথচ সে নিজে তো কোনোদিন তা টের পায়নি। রোদ্দুর আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করল, তোমার সবচেয়ে বড় ভুল ছিল সময় না দেওয়া। তুমি নিজের আবেগ আর জেদ দিয়ে সবকিছু হুটহাট চেয়েছ, যার জন্য সৌম্যর মনস্তাত্ত্বিক প্রস্তুতি ছিল না। ও যে তোমাকে ভালোবাসে এই সহজ সত্যটা ওকে নিজে থেকে আবিষ্কার করার সুযোগ তুমি দাওনি। তুমি চেয়েছ সবটা তোমার ছকে চলুক। এই কমিউনিকেশনের অভাব আর তাড়াহুড়োর কারণেই তোমাদের মাঝে যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে। আর এই অসময়ে বিয়ে করে বাড়িতে আসা, যেটা কেউ কল্পনাও করেনি, সবাইকে ফেস করার চাপটা সৌম্য নিতে পারেনি। আমি কি বলছি, বুঝতে পারছো? আদিবা পাথরের মূর্তির মতো বসে রইল। রোদ্দুরের যুক্তিগুলো যেন এক একটা শল্যচিকিৎসকের ছুরির মতো ওর মনের ভুল ধারণাগুলোকে কেটে দিচ্ছে। ওর মনে হলো, হয়তো সত্যিই ও খুব তাড়াহুড়ো করে ফেলেছে। ভালোবাসার মানুষটিকে জয় করার নেশায় সে কি তবে ভালোবাসার মর্যাদা দিতেই ভুলে গিয়েছিল? আদিবা ধীরলয়ে মাথা নাড়ল। রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জানি না ভাইয়া। কিছুই মাথায় ঢুকছে না। পরক্ষণেই একরাশ অনিশ্চয়তা নিয়ে শুধাল, আমার এখন ঠিক কি করা উচিত? রোদ্দুর ঠিক এই প্রশ্নটার অপেক্ষাতেই বসে। সে চাইছিল আদিবা নিজেই ওর কাছে পথ খুঁজুক। অত্যন্ত ভরসা জাগানিয়া কণ্ঠে রোদ্দুর তাই জবাবটা জানালো, তুমি কোথাও যাবে না। অন্তত সৌম্যর ফেরা পর্যন্ত ওর অপেক্ষা করবে। ও আসুক, সামনাসামনি কথা হোক, যাওয়ার কথা তুললে তখনই তুলবে। নিজেকে প্রস্তুত করো। যদি দেখো ও সত্যিই তোমাকে চাইছে না, তবে আমি নিজেই তোমাকে আমার এক বান্ধবীর বাসায় পৌঁছে দিয়ে আসব। সেখানে 2-3 দিন চুপচাপ অপেক্ষা করবে। আমার বিশ্বাস, এই বিরহটুকু সৌম্যর ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলবে। ও নিজেই তোমাকে খুঁজে বের করবে, সসম্মানে ফিরিয়ে নিয়ে আসবে। আদিবার টলটলে চোখজোড়া নোনাজলে ভরে উঠল। অবুঝ শিশুর মতো সে তাকিয়ে রইল রোদ্দুরের দিকে। রোদ্দুর ঘর ছেড়ে বেরোনোর আগে হঠাৎ থেমে গিয়ে পুনরায় বলল, একটা কথা মনে রেখো আদিবা, সম্পর্কের সুতোয় মাঝে মাঝে ঢিল দিতে হয়। এই বন্ধন যত বেশি আটসাট করতে চাইবে, সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। কিছু কিছু দূরত্ব আসলে প্রয়োজন, হৃদয়ের গভীর চাহিদা আর হাহাকারটুকু বুঝতে হলে মাঝে মাঝে আড়ালে যেতে হয়। রোদ্দুর আর দাঁড়ালো না, দীর্ঘ পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গেল। আদিবা এতটাই স্থাণু হয়ে গিয়েছিল যে একটা ধন্যবাদ দেওয়ার শক্তিটুকুও সে পেল না। নিথর হয়ে বসে রইল ও। দু চোখ উপচে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। ওর বুকের ভেতরটা এখন প্রবল আফসোসে দাউদাউ করে জ্বলছে। সেদিন কেন বোঝেনি ভালোবাসায় জবরদস্তি খাটালে কেবল দেহটাকে পাওয়া যায়, মনটাকে নয়। জোর করে যে অধিকার আদায় করা হয়, সেখানে কোনো প্রশান্তি থাকে না, থাকে কেবল এক বিষাক্ত শূন্যতা। আদিবা আজ উপলব্ধি করল, ভালোবাসা তো কোনো জয়ের মুকুট নয় যে লড়াই করে ছিনিয়ে নিতে হবে, এ তো এক নীরব সমর্পণ, যা ধীরে ধীরে অন্য হৃদয় নিজের জন্য প্রার্থনার জন্ম দেয়। সে হয়তো লড়াইয়ে জিতেছিল ঠিক, কিন্তু প্রার্থনায় গিয়ে হেরে গিয়েছে। বিকেলের ঘরটা যেন ওর মনের মতোই অগোছালো। তৃপ্তি যখন এসে ঢুকল, বিকেল তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ওর নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে তৃপ্তির বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কিছুক্ষণ আগে মেহেরজানের বিষাক্ত বানগুলো যে এই মেয়েটার ওপর দিয়ে কেমন কালবৈশাখী ঝড় বইয়ে দিয়েছে, তা ওর ফোলা চোখ দুটো দেখলেই বোঝা যায়। বিকেলের বিছানার ওপর অগোছালো হয়ে পড়ে থাকা কম্বলটা তৃপ্তি আলতো করে ওর গলার কাছ পর্যন্ত টেনে দিল। এরপর চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আলস্য বিকেলের চিরকালই প্রিয়, কিন্তু অগোছালোপনায় মেয়েটা যেন 16.5 আনা। চেয়ারের ওপর ধোয়া আর আধোয়া কাপড়ের এক বিশাল স্তূপ।
তৃপ্তি নিচু হয়ে বসে সেগুলো আলাদা করতে শুরু করল। আধোয়া কাপড়গুলো ঝুড়িতে ভরে সে ভাবল, যাওয়ার সময় একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দেবে। ঘরের কোণে বিকেলের ব্যক্তিগত ওয়ার্ড্রপটা বিকেলের একার হলেও সেখানে তিল ধারণের জায়গা নেই। কত শত হাবিজাবি যে মেয়েটা কিনে জমিয়ে রেখেছে। তৃপ্তি ধৈর্য ধরে নিচ থেকে ওপরের ড্রয়ারগুলো গুছিয়ে ৩ নম্বর ড্রয়ার পর্যন্ত শেষ করল। এরপর একদম ওপরের প্রথম ড্রয়ারটা খুলতেই দেখল সেখানেও একই দশা। বিশৃঙ্খলা যেন রাজত্ব করে বেড়াচ্ছে সগৌরবে। তৃপ্তি কাপড়গুলো টেনে ঠিক করতে লাগল। আর ঠিক তখনই একটা ভাঁজ করা কাগজ ওর আঙুলের স্পর্শে এল। কেন জানি না, অজানাই এক কৌতূহলে ওর বুকটা ধক করে ওঠে। একবার পেছনে ফিরে দেখল, বিকেল ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা। বিকেলের নিঃশ্বাসের ছন্দ বেশ ভারী শোনাল। তৃপ্তি অতি সাবধানে কাগজের ভাঁজটা খুলল। সাদা কাগজের বুক চিরে বড় করে আঁকা একটা টকটকে লাল হৃৎপিণ্ড। তার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে লেখা, কেন কাঁদিস? মেঘেরাও ক্লান্ত বৃষ্টি ঝরাতে ঝরাতে। তৃপ্তির ঘন নিঃশ্বাস আছড়ে পড়ল কাগজের ওপর। এই হাতের লেখা না চেনার কোনো কারণ ওর নেই। কার কলম থেকে এই রূপক প্রেম ঝরে পড়েছে, কাকে উদ্দেশ্য করে এই নীরব স্বীকারোক্তি সবই তৃপ্তির কাছে আজ দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু বিকেলের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে, কাগজটা একবার খুলেও দেখা হয়নি। হয়তো যেভাবে কেউ রেখে গিয়েছিল, সেভাবেই অনাদরে পড়ে আছে অবহেলার আস্তরণে। তৃপ্তির ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এক ধরনের অজানা ভয় আর বিরক্তি ওকে গ্রাস করল। সে আবারও বিকেলের শান্ত মুখটার দিকে তাকালো। মেয়েটা গভীর ঘুমে ব্যস্ত, পৃথিবীর কোনো খবরই তার কাছে নেই। তৃপ্তি দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ালো। হাতে ধরা সেই কাগজটা পরম আক্রোশে কুচি কুচি করে ছিঁড়তে লাগল সে। বাতাসের তোড়ে সেই কাগজের টুকরোগুলোকে উড়িয়ে দিল মহাশূন্যে। এত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সে কাগজটাকে টুকরো করেছে যে, কেউ যদি সেগুলো কুড়িয়েও পায়, শত চেষ্টাতেও আর কোনো অর্থ উদ্ধার করতে পারবে না। হাত ছেড়ে তৃপ্তি ঘরে ফিরে এল। বিকেলের দিকে শেষবারের মতো একবার তাকিয়ে সে ঘর থেকে বেরিয়ে এল। বুকের ভেতরটা এখন হালকা লাগছে ওর। বিকেলের অজান্তেই এক বিশাল বিপদের ছায়া তৃপ্তি আজ নিজ হাতে সরিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা সময়ের পথ ধরে টিকটিক শব্দে এগিয়ে চলে। দিগন্তের ওপারে সূর্য ডুব দিতেই আকাশের বুক চিরে রূপালি চাঁদ উকি দিল। শীতের রাতের কালো অন্তরিক্ষে আজ কয়েকটি নিভু নিভু নক্ষত্র ধ্রুব হয়ে দাঁড়িয়ে আছে সাদা পাথরের মতো। সৌম্য একদৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে একসময় ক্লান্ত চোখে দৃষ্টি ফিরিয়ে নিল। পাশেই রোদ্দুর দাঁড়িয়ে, নীরব ভাবনায় মগ্ন থেকে আইসি ভঙ্গিতে সিগারেট টানছে সে। সৌম্য খুব নিচু স্বরে বলল, সরি ভাইয়া। রোদ্দুর তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। কেবল একটা দীর্ঘ হু বলে চোখ বুজে ধোয়া ছাড়ল। সৌম্য অপরাধীর মতো আবারও শুধাল, আমার ওপর খুব রেগে আছো তুমি? রোদ্দুর বোঝা চোখেই আলতো করে মাথা নাড়ল, না, নেই। তারপর চোখ মেলে হাতের অর্ধেক পোড়া সিগারেটটা ভাইয়ের দিকে বাড়িয়ে ধরল। পরমুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে হেসে বলল, ইস, বলেই গিয়েছিলাম, তুই তো এসব ছাইপাশ খাস না। সৌম্যর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল, তুমিও খাওয়া ছেড়ে দাও ভাইয়া। এসব তো ক্যান্সার। ক্যান্সার তো জীবনের পড়তে পড়তে। কত কি বাদ দেব বলতো? রোদ্দুরের গলায় এক ধরনের উদাসীনতা। তবুও, রোদ্দুর সিগারেটটা আঙুলের টোকায় নিচে ফেলে দিল। জ্বলন্ত আগুনের ফুলকিটা কোথায় গিয়ে আছড়ে পড়ে, সেদিকে নিবিষ্ট মনে তাকিয়ে থেকে বলল, আর কখনো এভাবে আড়ালে যাস না রে। ফুপি বড্ড কষ্ট পান। সৌম্যর মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। বিকেলের পরপরই সে বাড়ি ফিরেছে। সারারাত পুরনো এক বন্ধুর ভার্সিটির হলে কাটিয়ে, দুপুরে খেয়ে দিয়ে তবেই ঘরের পথ ধরেছে। নিজেকে আড়াল করার কোনো পূর্বপরিকল্পনা ওর ছিল না, কিন্তু হুট করেই মনে হয়েছিল, একটু নিভৃত সময় নিজের জন্য খুব প্রয়োজন। একা থাকতে গিয়েই ও বুঝতে পেরেছে, যা ঘটে গেছে তাকে অস্বীকার করার উপায় নেই। জীবন বড্ড অনিশ্চিত, প্রতি বাঁকেই সে নতুন ধাঁধা নিয়ে হাজির হয়। আদিবা হয়তো জেদ খাটিয়ে মস্ত বড় একটা ভুল করেছে, কিন্তু সৌম্যর কি কোনো দায় নেই? সে যদি প্রশ্রয় না দিত, তবে আদিবা এতটা সাহস কোথায় পেত? মা শিখিয়েছিলেন, ক্ষমা মহৎ গুণ। দুই তরফ থেকেই যখন ভুল হয়েছে, তখন ক্ষমা করে কাটাকাটি করে দেওয়াই কি শ্রেয় নয়? সৌম্য বিড়বিড় করে বলল, মাকে আজীবন জ্বালিয়েই গেলাম। আমি আর দীপ্র আমরা দুজনেই বাড়ির বড়দের অশান্তির কারণ হয়ে রইলাম, না ভাইয়া? রোদ্দুর ওর কাঁধে হাত রেখে বলল, অতীত নিয়ে আর ভেবে কাজ নেই। সবকিছু পেছনে ফেলে এবার সামনের দিকে তাকা। এবারে সৌম্যর চোখে সংকল্পের ছাপ ফুটে ওঠে, ভাবছি আগামীকাল আদিবার ফ্যামিলিতে যাব। তুমি কি আমার সাথে থাকবে ভাইয়া? সাপোর্ট দেবে? দেব না কেন? যা সঠিক, আমি সবসময় তাতেই আছি। যাওয়াটাই এখন সবচেয়ে বড় কাজ।
কালই সবাই মিলে যাব। সবকিছু একদম গোড়া থেকে গোছানো দরকার। বড় ভাইয়ের আশ্বাসে সৌম্যর বুকের পাথরটা যেন নেমে গেল। রোদ্দুর মানুষটাই এমন, এ বাড়ির ভবিষ্যৎ কর্তৃত্বে তাকেই সবচেয়ে বেশি মানায়। দু একটি সহজ কথা দিয়েই সে সব অস্থিরতা সামলে নিতে জানে। কৃতজ্ঞতায় আর আবেগে সৌম্য হঠাৎ রোদ্দুরকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। রোদ্দুর ওকে থামালো না। পুরুষ মানুষ বলেই কি তার হৃদয় মেঘ জমতে নেই? সে এক হাতে ভাইকে নিজের বাহুডোরে আগলে নিল। শীতের কুয়াশা ঘেরা সেই স্বপ্নময় রাতে দুই ভাইয়ের ছায়া মিলেমিশে একাকার হয়ে রইল। ঠিক সেই মুহূর্তে রোদ্দুরের মনের পর্দায় বিকেলের সরল মুখটি উকি দিয়ে ওঠে। সকালের সেই অপ্রীতিকর ঘটনার পর মেয়েটার আর দেখাই পাওয়া যায়নি। নিজের ঘরে খিল দিয়ে পড়ে আছে। রোদ্দুর নিজেও আজ ওর কাছে যায়নি। কেন যাবে? ভুল তো বিকেলেরও ছিল। নিষেধ করা সত্ত্বেও কোচিংয়ের নাম করে সেজেগুজে বের হওয়া, ওড়না গলায় উড়িয়ে বান্ধবীর বয়ফ্রেন্ড দেখতে যাওয়া রোদ্দুর তো সব জানে। কিন্তু রোদ্দুর যা জানে না, তা হলো তার ঠিক নিচেই ওসমান মির্জার ঘরে এখন এক অসহনীয় তাণ্ডব বয়ে যাচ্ছে। বিকেল গুমোট মুখে বাবার সামনে দাঁড়িয়ে আছে। ওর ভ্রু জোড়া বক্ররেখা, চোখে রাগের ঝিলিক, আর কণ্ঠস্বরের পারদ চরচরিয়ে উঁচুতে উঠছে। ওসমান মির্জা দুপুরে বাড়ি ফিরলেও মেয়ের সঙ্গে কথা বলার ফুরসত পাননি। তাই বিকেল নিজেই এসেছে কৈফিয়ত চাইতে। কিন্তু ঘরে পা দিয়েই ওর বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। দেখল, বাবা পরম মমতায় অন্য সংসারের ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। বিকেলকে দেখে ওসমান মির্জা অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়লেন। পরে ফোন করছি বলে তড়িঘড়ি লাইনটা কেটে দিলেন তিনি। তারপর গম্ভীর শীতল গলায় জানতে চাইলেন, কিছু বলবে তুমি? মেয়েটার মুখটা থমথমে, কণ্ঠস্বর বড্ড ভোঁতা। সে সুধাল, খুব ব্যস্ত তুমি? ওসমান মির্জা নির্লিপ্ততা গলায় বললেন, না, ব্যস্ত না, কথা বলছিলাম। বলো কি বলবে? তিনি চেয়ারে কিছুটা নড়েচড়ে বসলেন, কিন্তু মেয়ের চোখের দিকে তাকালেন না। বিকেলের বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠল। খুব কান্না পেল তার। নিজের জীবনটার কথা ভাবলে মাঝে মাঝে তার দমবন্ধ লাগে। কারো অকৃত্রিম ভালোবাসা নেই, আছে শুধু করুণা। পদে পদে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তার দায়ভার বইতে বইতে সবাই বড্ড ক্লান্ত। বিকেলের মনে হলো, যদি কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তবে সে আর কখনো ফিরে আসবে না। কখনো না। ওসমান মির্জা বিরক্তি নিয়ে পুনরায় বললেন, কি ব্যাপার? কিছু বলবে? না বললে ঘরে যাও। বাবার এই যান্ত্রিক স্বরে বিকেলের চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে কাচুমাচু হয়ে বাবার সামনে এসে বসল। পরক্ষণেই অসহায়ের মতো উবু হয়ে অনেকটা ছোট এক খরগোশ ছানার মতোই ঢুকে গেল ওসমান মির্জার কোলের ভেতর। সেখানে মুখ লুকিয়ে ফোপাতে ফোপাতে আকুল হয়ে সুধাল, কতদিন হয় তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না বাবা। ওসমান মির্জা পাথরের মূর্তি হয়ে গেলেন। মেয়ের এই আরতিতেও তার শরীর একটুও নড়ল না, হাত দুটোও উঠল না। ঠিক সেই মুহূর্তেই টেবিলের ওপর রাখা ফোনটা বিপ শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, ওয়াফি র নাম। কোল থেকে মাথা তুলে নিল বিকেল। অল্প হাসি ফোটালো ঠোঁটের কোণে। একবার চাইল ফোনটার দিকে, বিপ শব্দে ভাইব্রেট করছে। উঠে এলো, চোখের কোণ মুছতে মুছতে বলল, তোমায় একটা রিকোয়েস্ট করব বাবা। ওসমান মির্জা তরঙ্গহীন গলায় শুধালেন, বলো। একটুখানি সময় নিল মেয়েটা, নিঃশ্বাস টানল পুরোপুরি ভাবে। তারপর বাবার চোখে চোখ রেখে জানালো, আমায় অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবে? যেখানে তোমাদের কারো ছায়াও আমার ছায়া মারাবে না? থেমে যোগ করল, দয়া করে। ওসমান মির্জা অবাক হলেন ভীষণ। আদতে আধপাগলি, দুরন্তপনায় ভরপুর মেয়েটির চোখে মুখে এক অন্যরকম আলোকছটা দেখতে পাচ্ছেন তিনি। একদম অন্যরকম কিছু একটা। হুট করেই মেয়েটা যেন অনেক বড় হয়ে গেছে। অনেক, অনেক বড়। অমন করে চেয়ে থাকতে দেখে বিকেলের কি ভীষণ খারাপ লাগলো। একটা সময় এই মানুষটির মুখখানাও তার দেখার দুর্ভাগ্য আর না হোক মনে মনে আর্জি জানালো। আবার বলল, কলেজটা শেষ হোক, বাকি স্টাডি আমি বাইরে করতে চাই। তোমার সহায় সম্পত্তিতে আমার কিছু চাই না। করার মধ্যে এতটুকুই করে দিও বাবা। তারপর আমি। গলাটা ধরে এলোর, শব্দগুলো উচ্চারণ হতে চায় না, তবু জোরজার করে বলল, তারপর আমি আর তোমার উপর কোনো দাবি রাখব না। আবার থেমে যোগ করল, বাবার দাবিও না। প্রায় পালিয়ে গেল বিকেল। রুম ত্যাগ করল খুব তাড়াতাড়ি। ভোরে আসা চোখজোড়া কিছুতেই দেখাতে চায় না যে আজ থেকে যত কষ্ট, যত যন্ত্রণা, সব তার একার। কেবলমাত্র একান্ত ব্যক্তিগত। আর কাউকে এই চোখের পানি, এই কষ্টের সাক্ষী করবে না সে। কাউকে না। প্রতিজ্ঞা আটল মনে মনে। চলল ছাদের পথে। খোলা আকাশটার বুকে মা নামক তারাটা কি আজ ওঠেনি? তাকে দেখাতে চায়, মেয়েকে চোখের জলে কতটা মায়াবী দেখায়। এই
দাঁড়া। রোদ্দুরের ভারী গলার আদেশটা বাতাসের বুক চিরে বিকেলের কানে পৌঁছাতেই অস্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কোনো প্রতিবাদ নেই, কেন দাঁড়াতে বলা হলো সেই কৈফিয়ত চাওয়ার কোনো তাগিদও নেই। ভাবলেশীন চোখে শুধু একবার রোদ্দুরের দিকে তাকালো। বিকেলের এই নির্লিপ্ততা রোদ্দুরকে বিচলিত করল। অন্যদিন হলে মেয়েটা এতক্ষণে 3বার পাশ কাটিয়ে পালানোর ধান্দা করত, আজও শান্ত, ভয়ঙ্কর রকমের শান্ত। রোদ্দুর ইশারায় সৌম্যকে চলে যেতে বলে 2 ধাপ সিঁড়ি নিচে নেমে এল। বিকেলের একদম মুখোমুখি দাঁড়িয়ে ওর চোখের মণি দুটো পড়ার চেষ্টা করল। জিজ্ঞেস করল, এত রাতে ছাদের দিকে কেন? বিকেল নিরাসক্ত গলায় জবাব দিল, এমনি। ঘরের ভেতর দমবন্ধ লাগছে। কেন, অক্সিজেন কি কম পড়ছে? রোদ্দুরের কণ্ঠে হালকা উপহাস থাকলেও উদ্বেগটাও সমানতালেই মিশে। বিকেল মিনতিভরা চোখে তাকালো, আমি শুধু 2 মিনিট আকাশের দিকে তাকাতে চাই রোদ ভাইয়া। তারপর নিজে থেকেই ঘরে চলে যাব। প্রমিস। যাই। বিকেলের কণ্ঠে এমন করুণ সুর রোদ্দুর আগে কখনো শোনেনি। ও নিঃশব্দে সরে দাঁড়িয়ে পথ করে দিল। বিকেল তরতর করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল, রোদ্দুরও এল পেছনে পেছনে। এত রাতে এই বিধ্বস্ত মেয়েটাকে একা ছাদে ছেড়ে দেওয়ার ঝুঁকি সে নিতে পারল না। বিকেল গিয়ে দাঁড়ালো রেলিং ঘেঁষে। বুকটা রেলিংয়ে ঠেস দিয়ে ও মুখ তুলল আকাশের পানে। ওর চোখ জোড়া হন্যে হয়ে খুঁজছে সবচেয়ে বড় তারাটি। ছোটবেলায় কোথায় যেন শুনেছিল, আপন মানুষ মরে গিয়ে আকাশের বড় তারা হয়ে যায়। সেই হিসেবে ওর মাও তো ওই নীলিমার কোথাও উজ্জ্বল হয়ে জ্বলছে। মা কি ওকে দেখছে? হঠাৎ চাঁদের খুব কাছেই একটি উজ্জ্বল নক্ষত্র ওর নজরে এল। দেখা মাত্রই বিকেলের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। বাঁধভাঙা কান্নায় ওর শরীরটা কেঁপে উঠল। অস্ফুট স্বরে আকাশের দিকে তাকিয়ে ও বলতে লাগলো, ও মা, মাগো, তুমি কি আমায় দেখতে পাচ্ছ? আমার দুচোখের নোনা জল কি তোমার চোখে পড়ছে না? তোমার এই মেয়েটা যে রোজ নিঃশব্দে মরছে, তুমি কি তার একটা আর্তনাদও শুনতে পাও না? বিকেলের কণ্ঠস্বর কান্নায় বুজে এল। সে ডুকরে উঠে বলল, মা, তুমি তো এখন রবের খুব কাছাকাছি আছো, আমার হয়ে একটু আর্জি জানাও না ওনার কাছে। বলো না, আমায় যেন তোমার কাছে নিয়ে যায়। এই পৃথিবীতে আমার দম নিতে বড় কষ্ট হয় মা। এই একাকিত্ব আমি আর সইতে পারছি না। তুমি জানো, বাবা শেষ কবে আমার দিকে ভালোবেসে তাকিয়েছিল? আমি নিজেও জানি না। তার সব মায়া, সব টান এখন অন্য এক সংসারের সন্তানদের জন্য। আমি তো তার কেউ না মা, কেউ না। বিকেল রেলিংটা শক্ত করে আঁকড়ে ধরল, যেন পড়ে যেতে যেতে নিজেকে সামলাচ্ছে। আমার বান্ধবীদের দেখি, তাদের দাদা দাদিরা তাদের কত আদর করে। আর তোমার শাশুড়ি, আমাকে দেখলেই অভিশাপ দেয় মা। আমাকে বলে, আমি কেন মরি না? আচ্ছা মা, মৃত্যু কি আমার হাতে? যদি থাকতো, তবে আমি ঠিকই নিজেকে শেষ করে দিয়ে সবাইকে মুক্তি দিতাম। লোকে আমার রোজকার হাসি দেখে, কিন্তু রোজ বেঁচে থাকার যে লড়াই, তিলে তিলে ফুরিয়ে যাওয়া, সেটা তো কেউ দেখে না। কেন দিলে মা আমায় এমন জীবন? আমি তো এই অবহেলা চাইনি। আমি শুধু তোমায় চেয়েছিলাম, বাবার একটু আদর চেয়েছিলাম। যখন কিচ্ছু হবে না, তখন আমার এই বেঁচে থাকাটাও অর্থহীন মা। আমি আর থাকতে চাই না, সত্যিই থাকতে চাই না। বিকেলের কান্না আর কান্নায় রইল না, তা এক হাহাকার হয়ে শীতের রাতের কুয়াশাভেজা বাতাসে মিশে যেতে লাগল। ওর মনে হচ্ছে, বাতাসের প্রতিটি কণা যেন বিষাক্ত হয়ে উঠেছে, প্রতিটি নিঃশ্বাস নিতে গেলে বুকটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ডুকরে ডুকরে কাদা ওই মেয়েটার আকুতি আকাশের বড় তারাটি শুনতে পাচ্ছিল কি না জানা নেই, কিন্তু কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রোদ্দুর বিকেলের প্রতিটি শব্দের আঘাতে নিজের ভেতরটা চুরমার হতে দেখছিল। এক অবহেলার রাজকন্যার বুকফাটা আর্তনাদ আজ রাতের নিস্তব্ধতাকে যেন চিরতরে কলঙ্কিত করে দিল। বিকেলের দেহটা অবসাদে ভেঙে মাটির দিকে নুয়ে পড়তেই ওর সমস্ত ইন্দ্রিয় জানান দিল, পৃথিবীটা বুঝি আজই শেষ। কিন্তু মাটি ছোঁয়ার আগেই এক জোড়া শক্ত বাহু এক চিলতে মেঘের মতো ওকে ছো মেরে আগলে নিল। রোদ্দুরের সেই বাহুডোর আজ পাথরের মতো শক্ত নয়, বরং কোনো অতি মূল্যবান হীরের টুকরোকে আগলে রাখার মতো সতর্ক আর মায়াবী। বিকেল স্তব্ধ হয়ে গেল। স্তম্ভিত চোখে নিজেকে আবিষ্কার করল সেই পাষাণ মানুষটির হৃৎপিণ্ডের একদম কাছাকাছি। ওর সারা শরীর শীতে আর কান্নায় থরথর করে কাঁপছে, কিন্তু রোদ্দুরের শরীরের উত্তাপ তপ্ত রোদের মতো বিকেলের সেই জোরতা কাটাতে শুরু করল। অজান্তেই বিকেল আরও একটুখানি গুটিসুটি মেরে ঢুকে গেল রোদ্দুরের বুকের ভেতর। রোদ্দুরের চোখে তখন বিস্ময় আর অজানা এক অস্থিরতা। নিচু স্বরে ডাকল, বিকেল। এই মেয়ে, কি হয়েছে তোর? বিকেল নড়ল না। ও শুনতে পাচ্ছে সব, কিন্তু এই মুহূর্তে নীরবতাটুকুই ওর কাছে সবচেয়ে বড় আশ্রয় মনে হল। রোদ্দুর আবার ব্যাকুল হয়ে ডাকল, বিকেল, কথা বল। আল্লাহ, সারা শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। বিকেল, ওঠ, ওঠ বাবা। ইস, এ কি অবস্থা!
রোদ্দুর ওকে জোর করে দাঁড় করাতে চাইল যখন, বিকেল তখন এক অদ্ভুত কণ্ঠে আকুতি মাখিয়ে বলে উঠল, এভাবে কি আর 2 মিনিট থাকা যায় না? প্রশ্ন নয়, এ যেন এক আজন্ম তৃষ্ণার্তের জল প্রার্থনা। রোদ্দুর থমকে গেল। ওর সেই কর্কশ মেজাজ এক নিমিষেই বিকেলের চোখের জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ও আবার নিচু হয়ে বসল, বিকেলকে বুকের মাঝে একদম সেটে নিল। বিকেলের উত্তপ্ত নিঃশ্বাস আর নোনা জল রোদ্দুরের শার্টের বুকটা ভিজিয়ে দিচ্ছে। বিকেল, অতি নরম স্বরে ডাকল রোদ্দুর। হু, বিকেলের ছোট জবাব। যা জিজ্ঞেস করব, সত্যি বলবি তো? বিকেল চুপ। রোদ্দুর আলতো করে বিকেলের এলোমেলো চুলে আঙুল চালিয়ে দিয়ে শুধাল, চাচিকে মিস করছিস খুব? আর চাচা তোকে সময় দেয় না? দাদি এসব আজেবাজে কথা বলে এগুলো আমায় কেন বলিসনি এতদিন? বিকেল এবারও কোনো শব্দ করল না। রোদ্দুর ধৈর্য হারালো না, বরং ওর কণ্ঠে এবার ফুটে উঠল এক অন্যরকম বেদনা, নিজেকে এত একা ভাবলি কেন রে? আমরা কি তোর কেউ না? আমাকেও কি পর লিস্টে ফেলে দিলি? অথচ আমি তোকে। বাকি কথাটুকু রোদ্দুরের গলায় আটকে গেল। বুকের ভেতর হাহাকার করে ওঠা শব্দগুলো সে গিলে ফেলল। হঠাৎই বিকেল মোচড় দিয়ে উঠে বসে। রোদ্দুরের চোখের দিকে তাকিয়ে কি যেন এক রহস্য খুঁজল সেকেন্ড কয়েকের জন্য। পরক্ষণেই বাস্তবতায় ফিরে এসে দ্রুত হাতে চুলগুলো হাতখোপায় পেঁচিয়ে নিল। রোদ্দুরের শার্টের কোণা দিয়ে চোখ মুছে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, নিচে চলো। অনেক ঠান্ডা লাগছে। রোদ্দুর উঠে দাঁড়ালো। ওর স্বরে এবার কিছুটা অভিমান, যাব। কিন্তু তোর থেকে এটা আশা করিনি। কি? বিকেল ভ্রু কুঁচকে তাকালো। আমাকেও তুই আপন ভাবিস না? বিকেল মুখ নিচু করে বিড়বিড় করল, তুমি তো সবসময় আমাকে শুধু বোকাই দাও। আর তাতেই পর হয়ে গেলাম? বকা না দিলে কি খুব আপন হতাম? বিকেল নিরুত্তর। রোদ্দুর এবার একটু মজা করার ছলে মাথা নিচু করে ওর মুখের কাছে নিয়ে এল, কিরে, উত্তর দে। যদি আজ থেকে বকা না দিই, তবে কি আমায় আপন লিস্টে প্রমোশন দিবি? বিকেল একটু ভাব দেখিয়ে বলল, ভেবে দেখব। বাপরে, তোর কথা শুনলে মনে হয় আমায় উদ্ধার করছিস। করলামই না হয়, তাতে কি? বিকেলের চোখে মুখে একটু দুষ্টুমির আভা ফুটে উঠেছে। রোদ্দুর ধমক দেওয়ার ভান করে বলল, আমার সঙ্গে একদম ভাব নিতে আসবি না। এক থাপ্পড় খাবি কিন্তু। এই যে দেখলে, পর না হলে কেউ এভাবে মারার হুমকি দেয়? আর সারাক্ষণ শুধু ধমক আর মারামারি। আমায় না মারলে কি তোমার হাত চুলকায় রোদ ভাইয়া? না, অন্য জায়গায় চুলকায়। রোদ্দুর বাঁকা হাসে। বিকেল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কোথায়? কি নির্লজ্জ মেয়ে, আবার জানতে চাস? কবে যে বড় হবি তুই? বিয়ে হয়ে গেলেই বড় হয়ে যাব, বিকেল ঠোঁট উল্টে বলল। রোদ্দুরের মেজাজ মুহূর্তেই খিটখিটে হয়ে পড়ে। বিয়ে শব্দটা শুনলেই কেন জানি ওর ভালো লাগে না। তবু নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল, আচ্ছা, কেমন ছেলে বিয়ে করবি শুনি? বল, খুঁজে রাখি আমি। বিকেল আকাশের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড ভেবে নিল। তারপর রোদ্দুরকে জ্বালানোর জন্য বলল, জানি না, তবে তোমার মতো তো একদমই না। রোদ্দুরের চোখের তারায় আগুনের ফুলকি জ্বলে উঠল। বিকেল সেটা দেখেও না দেখার ভান করে চপল পায়ে সিঁড়ি ঘরের দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় পেছনে ফিরে শেষ তীরটা ছুড়ল, আমি বিয়ে করব একটা সুইট, লাভিং, আর কেয়ারিং হ্যান্ডু ছেলেকে। তোমার মতো রাক্ষসকে তো নয়ই যে সারাক্ষণ সবকিছু আগুনের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। পুরোই একটা ড্রাগন। বলেই বিকেল এক দৌড়ে সিঁড়ি মারিয়ে অদৃশ্য হয়ে গেল। ওদিকে রোদ্দুর রাগে ফুঁসতে ফুঁসতে পকেট থেকে সিগারেট বের করল। মেজাজের ফালুদা বানিয়ে দিয়ে গেল এই মেয়ে। রাক্ষস? আমি রাক্ষস? আর ও বিয়ে করবে সুইট হ্যান্ডু বয়কে? সিগারেটে একটা লম্বা টান দিতেই রোদ্দুরের মুখটা তিতকুটে হয়ে উঠল। ও বিড়বিড় করল, দাঁড়া তুই, তোর সুইট হ্যান্ডসাম বয়ের কপালে গুল্লি আর তোর ঘাড় থেকে বিয়ের ভূত না নামিয়েছি তো আমার নামও রোদ্দুর মির্জা নয়। সৌম্য ফিরেছে ঠিকই, কিন্তু এ বাড়ির গুমোট আবহাওয়া আদিবার বুকের ওপর এখনো জগদ্দল পাথরের মতো চেপে আছে। আইরিন সারাটা দিন আদিবার সাথে একটি বাক্যও ব্যয় করেননি। এমনকি রাতে যখন তিনি সৌম্যকে খাবার জন্য ডাকলেন, তখন আদিবার নাম একবারের জন্য উচ্চারিত হয়নি। আদিবা নিজেও যাওয়ার প্রয়োজন বোধ করেনি। আইরিনের এই শীতল আচরণ আদিবার কাছে মাঝে মাঝে মেকি মনে হয়, যেন আড়ালে অন্য কোনো রূপ লুকিয়ে আছে। কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নেয়, যে পরিস্থিতিতে ও এই বাড়িতে অনাহূত আগন্তুকের মতো এসে দাঁড়িয়েছে, তাতে আইরিনের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা আশা করাটা নেহাত বোকামি। সৌম্য ফিরে এসেছে খবরটা আদিবার কানে পৌঁছেছে ঠিকই, কিন্তু ও নিজে থেকে দেখা করতে যায়নি। এই নিঃশব্দ ঘরে ও যেন স্বেচ্ছায় নির্বাসন নিয়েছে। সৌম্য যদি আসে তবেই কথা হবে, না এলে নেই। আদিবা আজ সবটুকুই সময়ের হাতে ছেড়ে দিয়েছে।
বিকেলের দিকে রোদ্দুর এসে অনেক চমৎকার সব আশ্বাসের কথা বলে গিয়েছিল, কিন্তু এখন একা ঘরে সেই কথাগুলোকেও মিছে সান্ত্বনা বলে মনে হচ্ছে। আদিবার কেবলই মনে হচ্ছে, সৌম্যর হৃদয়ে ওর জন্য ধূলিকণা পরিমাণ জায়গাও নেই। এই বিয়ে, এই অধিকার সবটাই তো আদিবার একরোখা জেদ। হরেক রকমের ভাবনার জালে জড়িয়ে আদিবার মাথার ভেতর যখন জট পাকিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সৌম্যর পদধ্বনি শোনা গেল। বাইরে রাত কতটা গভীর হয়েছে আদিবা জানে না, কারণ এই ঘরে কোনো দেয়াল ঘড়ি নেই। সৌম্য ঘরে ঢুকে বিছানায় আদিবার মুখোমুখি বসল। দীর্ঘক্ষণ দুজনেই নিশ্চুপ। সৌম্য কথা খুঁজে পাচ্ছিল না, এমনকি আদিবার চোখের দিকে তাকানোর মতো শ্বাসটুকুও বোধ হয় সে হারিয়ে ফেলেছে। মাথাটা একদিকে ফিরিয়ে নিচের ঠোঁট কামড়ে সে হয়তো নিজের ভেতরেই কোনো এক যুদ্ধের মহড়া দিচ্ছিল। অন্যদিকে আদিবাও নির্বিকার, সে বালিশের কারুকাজ দেখছে, বিছানার চাদরের নকশা খুঁটিয়ে দেখছে, আর মনের মাঝে কম্বলের সুতোর ফুলগুলো গুনছে। আগ বাড়িয়ে কিছু বলার শক্তি ওর নিঃশেষ হয়ে গেছে। অবশেষে সেই জমাট বাঁধা নিস্তব্ধতা ভাঙল সৌম্য। অতি নিচু স্বরে বলল, সরি। আদিবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও চমকে উঠে তাকালো। চার জোড়া চোখ এক হতেই মুহূর্তের মাঝে আবার যে যার মতো দৃষ্টি সরিয়ে নিল। সৌম্য আবার বলল, আমার হঠকারী সিদ্ধান্তের কারণে এই বাড়ির সবাই তোমার ওপর ক্ষিপ্ত হয়ে আছে। আমি আজ সবাইকে বুঝিয়ে বলেছি, এখানে তোমার কোনো দোষ নেই। সব দায় আমার। আদিবা এই প্রথম মৌনতা ভাঙল। ধরা গলায় জানালো, থাক, এসব বলার দরকার নেই। সত্যিকার অর্থে সব দায় আর সব জেদ তো আমারই ছিল। সৌম্য একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, বাদ দাও ওসব। যা হয়ে গেছে, তা নিয়ে আর কোনো অনুশোচনা করে লাভ নেই। শোনো আদু, আমি চাচ্ছি আগামীকাল তোমাদের বাড়িতে যেতে। আদিবা ভীষণ অবাক হয়ে সৌম্যর মুখের দিকে তাকালো। ওর চোখের তারায় একরাশ বিস্ময় নিয়ে শুধাল, কেন? হঠাৎ ওখানে কেন? সৌম্য এবার স্থির দৃষ্টিতে আদিবার দিকে চেয়ে বলল, তোমার পরিবারকে সবকিছু বিস্তারিত জানানো দরকার। আর শুধু আমি না, আমার বাড়ি থেকেও মুরব্বীরা যাবেন। এবার সবার উপস্থিতিতে পারিবারিক সম্মতিতে তোমাকে এ বাড়ির পুত্রবধূ হিসেবে সসম্মানে নিয়ে আসব। কথাটা শোনা মাত্রই আদিবার চোখের পর্দা ঝাপসা হয়ে এল। ও ভাবতেও পারেনি সৌম্য এত দ্রুত এমন এক সাহসী সিদ্ধান্ত নেবে। সৌম্য আলতো করে আদিবার কম্পিত হাতটা নিজের হাতের মুঠোয় নিল। অতি মায়াবী স্বরে শুধাল, তোমার আপত্তি নেই তো? আদিবা কোনো উত্তর দিতে পারল না। সারাদিনের জমানো অভিমান, অপমান আর বুকের ভেতর চেপে রাখা নীল কষ্টের পাহাড়টা এখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কান্নার তোরে ওর গলা বুজে এল। হৃদয়ের উঠোনে জমে থাকা সব মেঘ আজ অঝোর ধারায় বৃষ্টি হয়ে আদিবার গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগল। এই কান্নার মাঝে যেমন যাতনা মিশে আছে, তেমনি আছে এক পরম প্রাপ্তির সুখ। ভোরের হলুদ কমলা রঙের রোদ ধরিত্রীর বুকে এসে নামতেই এক পশলা নতুন আশ্বাসের সুর বেজে উঠল। প্রতিটি সকাল মানুষের জীবনে এক একটা নতুন সুযোগ নিয়ে আসে, আর বিকেল আজ সেই সুযোগটা হাতছাড়া করতে একদমই রাজি নয়। তার আজ খুব ভোরে ঘুম ভেঙেছে। পড়াশোনায় কতদিন যে ফাঁকি দিয়েছে তার কোনো হিসেব নেই। সামনেই এইচএসসি পরীক্ষা। বিকেল মনে মনে ঠিক করেছে, এই পরীক্ষায় ভালো ফল করে স্কলারশিপ নিয়ে সে একদম দেশান্তরী হবে। গতকাল ওসমান মির্জার সঙ্গে যে মনোমালিন্য হয়েছে, তা তাকে আরও জেদি করে তুলেছে। এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে নিতে হলে পড়াশোনাকে সিরিয়াসলি নেওয়া ছাড়া উপায় নেই। শীতকালীন ছুটি চলছে, তাই কলেজ নেই। তবে ছুটির পরপরই পরীক্ষার লম্বা লাইন, প্রি টেস্ট, টেস্ট, কত কি। বিকেল সকাল 7টায় উঠে গরম পানিতে চমৎকার এক গোসল সেরে নিল। হাতে পায়ে লোশন ডলে, ভেজা চুলগুলো পিঠয় ছড়িয়ে সে বীরদর্পে ছাদের দিকে রওনা হলো। সিঁড়িতে স্বস্তির সঙ্গে দেখা হতেই বেশ গম্ভীর গলায় আদেশ করল, 1 কাপ কড়া চা আর 2টো পাতলা রুটি যেন ছাদে পাঠিয়ে দেওয়া হয়। স্বস্তি তো বিস্ময়, হা, এ কোন বিকেলকে দেখছে সে? যে বিকেল 9টা-10টার আগে বিছানা ছাড়ে না, সে আজ সূর্য ওঠার আগে ছাদে পড়তে যাচ্ছে। দুনিয়া কি উল্টো দিকে ঘোরা শুরু করলো নাকি? বিকেল ছাদে গিয়ে একটা পার্টি বিছালো। বই খাতা কলম সব সাজিয়ে পড়তে বসল। রোদটা মিষ্টি হয়ে গায়ে লাগছে, আর বিকেলের চোখের পাতায় যেন রাজ্যের ঘুম এসে আস্তানা গাড়ছে। একবার তো ঝিমুনি খেতে খেতে ও উল্টে পড়েই যাচ্ছিল, কোনোমতে মাথা ঝাড়া দিয়ে নিজেকে সামলাল। সামনে জীববিজ্ঞান বই খোলা। বিকেল চোখ কচলে মুখস্থ করতে লাগল। রক্ততঞ্চনের বিভিন্ন ধাপ। প্রথম ধাপ হলো প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হওয়া। থ্রম্বিন প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিনোজেন, ফাইব্রিন, বিন, বিন, আলাদিনের চেরাগের জিন। ঘুম আসে রঙিন। বিকেলের উচ্চারণে এখন আর বিজ্ঞানের জটিল শব্দ নেই, বরং ঘুমের ঘোরে সেগুলো অদ্ভুত সব ছন্দে রূপান্তরিত হচ্ছে।
ও বিড়বিড় করে বলতে লাগলো, মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস। আর আমার পাওয়ার হাউজের ব্যাটারি এখন লো। এই তো, আর মাত্র 2 মিনিট। 1, 2 বলতে বলতেই বইটা ধপাস করে বন্ধ হলো। বিকেল বইয়ের ওপর মাথা রেখে আধশোয়া পজিশনে গেল, তারপর কখন যে পুরোপুরি শুয়ে পড়ল তা সে নিজেও জানে না। ও ভাবল মাত্র 2 মিনিটের জন্য চোখটা বুজবে, কিন্তু ঘুমপড়ি তাকে এমন আষ্টেপৃষ্ঠে ধরল যে সে গভীর ঘুমে তলিয়ে গেল। পড়ার পাটিটার অর্ধেকটা তার নিচে, আর বাকি অর্ধেকটা সে গায়ের ওপর টেনে নিয়েছে। বাইরে থেকে দেখলে মনে হবে, আস্ত একটা বিশাল পাটিসাপটা পিঠা রোদে শুকাতে দেওয়া হয়েছে। আর আদরের বই খাতাগুলো, সেগুলো অযত্নে ছাদের ধুলোমাখা জমিনে গড়াগড়ি খাচ্ছে। ঠিক তখনই চা আর নাস্তার ট্রে হাতে স্বস্তি আর দীপ্র ছাদে উঠে এল। দৃশ্যটা দেখেই দীপ্র থমকে দাঁড়ালো। স্বস্তির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই যেভাবে বললি, আমি তো ভেবেছিলাম আপুর ওপর পড়াশোনার কোনো জবরদস্ত জিন ভূত সওয়ার হয়েছে। কিন্তু এখন দৃশ্যটা দেখ, এ তো আমাদের সেই আদি ও অকৃত্রিম অলস বিকেল আপু। পড়াশোনা কি আর সবার কপালে জোটে রে? স্বস্তি নিজের হাসি চেপে রাখতে পারল না। দীপ্র ট্রেটা একপাশে রেখে আয়েশ করে বসে বলল, নে চল, চা নাস্তা যখন কষ্ট করে আনলামই, আমরাই সাবার করি। আপু তো এখন পাটিসাপটা হয়ে স্বপ্নের দেশে বিসিএস পরীক্ষা দিচ্ছে। দীপ্রর কথায় সায় দিয়ে স্বস্তিও হাসতে হাসতে নাস্তার প্লেট টেনে নিল। ওদিকে শীতের মিষ্টি রোদে বিকেল অঘরে ঘুমিয়ে রইল, হয়তো স্বপ্নে দেখছে সে অলরেডি স্কলারশিপ পেয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছে। দুপুরের রোদটা করা হওয়ার আগেই সিদ্ধান্ত হয়ে গেল আজ আদিবাদের বাড়িতে এক এলাহি কাণ্ড ঘটানো হবে। সৌম্য আর আদিবার সম্পর্কের জমাট বাঁধা বরফ গলাতে এর চেয়ে ভালো উপায় আর হয় না। ঠিক হলো, যাওয়ার পথে কোনো ভালো রেস্টুরেন্ট থেকে পছন্দমতো সব খাবার কিনে নেওয়া হবে। সবাই মিলে হুট করে হাজির হয়ে একটা সারপ্রাইজ লাঞ্চ হবে, সেই সাথে দুই পরিবারের দূরত্ব ঘুচিয়ে আদিবা সৌম্যর ব্যাপারটা পাকাপাকি করা যাবে। বাড়ির বড় ছোট সবার মধ্যেই যাওয়ার ধুম পড়ে গেল। সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেল মেহেরজানের মধ্যে। তিনি এ বাড়ির একমাত্র মুরব্বি, তাও আবার এমন একটা বিয়ের শলাপরামর্শ তাকে রেখে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তিনি রীতিমতো হাঁকডাক শুরু করে দিলেন তৈরি হওয়ার জন্য। সবার মধ্যে যখন খুশির আমেজ, ঠিক তখনই মিশি এক অন্য মেরুর বাসিন্দা যেন। তার মুখটা সকাল থেকেই আষাঢ়ের মেঘের মতো থমথমে। বাড়ির প্রাণচঞ্চলতা তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। মিশিকে ওভাবে গুমে রে থাকতে দেখে তৃপ্তি তাড়া দিয়ে উঠল, কি হয়েছে তোর? সারা বাড়ি রেডি হয়ে গেল আর তুই এখনো এমন মুখ লটকে ঘুরে বেড়াচ্ছিস কেন? তৈরি হচ্ছিস না কেন? মিশি নির্লিপ্ততা গলায় জানালো, আমি যাব না। তোমরা সবাই যাও। ওমা কেন, যাবি না কেন শুনি? একা বাড়িতে বসে কি করবি? তৃপ্তি কিছুটা অবাক হয়েই শুধাল। একা কই, বিকেল আছে তো, আমি আরও বাড়িতেই থাকব। তৃপ্তির কপালে ভাঁজ পড়ল। সে সকালের কথা মনে করে জিজ্ঞেস করল, ও কি এখনো ছাদে ঘুমাচ্ছে নাকি? হু, মিশির ছোট উত্তর। তৃপ্তি একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে কপালে হাত ঠেকিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারা গেল না আমার। সকালের রোদ গায়ে মেখে এখনো ঘুমোচ্ছে। তৃপ্তির কথা শেষ হতে না হতেই সেখানে রোদ্দুরের আবির্ভাব ঘটল। ওর তৈরি হওয়ার পরিপাটি ভাব আর ব্যক্তিত্ব যেন পুরো বারান্দায় ছড়িয়ে পড়েছে। রোদ্দুর ভ্রু উঁচিয়ে গম্ভীরভাবে জানতে চাইল, কি ব্যাপার? বিকেল এখনো ওঠেনি? তৃপ্তি একটু থতমত খেয়ে জানালো, না রোদ ভাইয়া, ও বোধ হয় এখনো স্বপ্নের রাজ্যেই আছে। রোদ্দুর ঘড়ির দিকে একবার তাকিয়ে শান্তভাবে বলল, আচ্ছা, তোরা সবাই তৈরি হ, আমি ছাদে গিয়ে ওকে তুলে নিয়ে আসছি। তৃপ্তি সঙ্গে সঙ্গে বলে উঠল, আমিও আসছি তোমার সাথে। ওকে তুলে তৈরি করানো মানে 100টা যন্ত্রণা। এটা খুঁজে পায় না, ওটা পায় না, হাজারটা আবদার সামলাতে সামলাতে যান শেষ হয়ে যাবে। রোদ্দুর কোনো প্রতিবাদ করল না। নীরব সম্মতিতে সে লম্বা পা ফেলে ছাদের সিঁড়ির দিকে এগিয়ে গেল। তৃপ্তি যাওয়ার আগে মিশির দিকে ঘুরে দাঁড়িয়ে করা গলায় বলল, আর তুই অকারণে ঢং না করে জলদি রেডি হয়ে আয়। সবাই এক্ষুনি বেরিয়ে পড়বে, তখন কিন্তু কেউ তোর জন্য অপেক্ষা করবে না। যা। বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও মিশি অনিচ্ছা সত্ত্বেও নিজের ঘরের দিকে এগোলো। আর তৃপ্তি পা বাড়াল ছাদের দিকে। বিকেলের মতো একটা ঘুমকাতুরে আর এলোমেলো মেয়েকে এই অল্প সময়ে সাজিয়ে গুছিয়ে তৈরি করা যে একটা মস্ত বড় পর্বত জয়ের মতো চ্যালেঞ্জ, সেটা তৃপ্তি খুব ভালো করেই জানে। মেয়েটা এখনো সেই পাটিসাপটা পিঠার ভঙ্গিতেই অঘরে ঘুমিয়ে আছে। রোদের তীব্রতা বাড়ছে, গ্রীষ্মকাল হলে এতক্ষণে পুড়ে কয়লা হয়ে যাওয়ার কথা, অথচ বিকেলের কোনো হেলদোল নেই। ধুলোমাখা ছাদের শক্ত জমিনটাকে সে বোধ হয় স্বপ্নের ঘোরে রাজকীয় কোনো পালক বিছানো বিছানা ভেবে নিয়েছে।
রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে ভাবল, মেয়েটার যে দশা, তাতে রাস্তার ফুটপাতে শুইয়ে দিলেও বোধ হয় ও টের পাবে না। যেখানেই রাত, সেখানেই কাইতো হওয়ার এক অদ্ভুত প্রতিভা নিয়ে জন্মেছে এই পাবলিক। রোদ্দুর ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে ওর পাশে উবু হয়ে বসল। ডাকার জন্য হাত বাড়াতে গিয়েই থমকে গেল সে। দেখল, বিকেলের চোখ দিয়ে অবারিত জলের ধারা গড়িয়ে পড়ছে। ঘুমের ঘোরে কান্না, বুকের ভেতরটা এক নিমিষেই মোচড় দিয়ে উঠল রোদ্দুরের। বিকেলের মাথায় আলতো করে হাত রাখতেই সে ধরমর করে উঠে বসল। চোখের দৃষ্টি আচ্ছন্ন, সেখানে রাজ্যের বিস্ময় আর হাহাকার। রোদ্দুরকে দেখা মাত্রই সে আর্তনাদের স্বরে শুধাল, তুমি শেষমেশ বিয়েটা করেই ফেললে রোদ ভাইয়া? রোদ্দুর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বিকেলের চোখের পানি তখনও বাঁধ মানছে না। সে আবার অস্পষ্ট গলায় বলল, কিভাবে পারলে তুমি এমনটা করতে? রোদ্দুর এবার গলার স্বর চড়িয়ে ধমক দিয়ে উঠল, তোর মাথাটা কি পুরোপুরি গেছে? ঘুমের ঘোরে কোন রাজ্যে ছিলি শুনি? কি আবল তালো বকছিস? ধমক খেয়ে বিকেলের সম্বিত ফিরে। সে পিটপিট করে তাকালে চারপাশটা দেখতে পেল। সত্যিই তো, সে ছাদে পাট্টি মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। পুরো শরীর ধুলোয় মাখামাখি। তবে কি এতক্ষণ যা দেখছিল রোদ্দুরের বিয়ে হয়ে যাচ্ছে তারই পরিচিত একজনের সঙ্গে, সবটাই স্বপ্ন ছিল? নিজের বোকামি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে উঠল বিকেলের মুখ। নাকের পাটা ফুলিয়ে সে প্রসঙ্গ আড়াল করার জন্য জানতে চাইল, তুমি পাঞ্জাবি পরে আছো কেন? মেহমান বাড়ি যাব, তাই। রোদ্দুর উঠে দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিল, আর নাটক না করে হাত ধর, উঠে আয়। তৈরি হতে হবে। বিকেল আর্স্ট হাতে হাতটা ধরল। কটা বাজে জানতে চাইলে রোদ্দুর জানালো 11:30। রোদ্দুরের হাত ধরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বিকেল মিনমিনিয়ে বলল, ইস, স্বপ্ন ছিল ওটা। রোদ্দুরের এবার দুষ্টুমি পেয়ে বসে গলার স্বর নামিয়ে চিবুক উঁচিয়ে বলল, হুম, তা স্বপ্নে কাকে বিয়ে করতে দেখলি? মেয়েটা কি খুব রূপবতী? আমার সাথে মানিয়েছে তো? হট আছে তো নাকি? বিকেলের নাকের পাটার আগে ফুলে ফেপে একাকার। দাঁত কিরমির করে চাপা চিৎকারে জানালো, চারে না। তোমার বউটা ছিল একটা আস্ত লুলা ল্যাংড়া, একদম প্রতিবন্ধী টাইপ। রোদ্দুর হো হো করে হেসে উঠল, তাই? তবে তো আরো ভালো। অন্তত কোথাও ভেগে যাওয়ার ভয় নেই। আমার কাছেই তার সব জারিজুরি। উফ, বাস্তবেও কবে যে এমন শুভ দিন আসবে। বিকেল মুখ ঝামটা দিয়ে বলল, এত বিয়ে বিয়ে করো কেন? বিয়ে না করলে কি দুনিয়া থেমে থাকে? থাকে না, তবে বুকের ব্যথা বাড়ে। রোদ্দুর ভীষণ সিরিয়াস হওয়ার ভান করল। অল্প বয়সে হার্ট অ্যাটাকের চান্স থাকে। আর এই শীতের রাতে একা থাকলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা তো 100-তে 100। তুই বুঝবি না রে ছোট মানুষ, বিয়েটা অনেক ইম্পর্ট্যান্ট। কচুর মাথা ইম্পর্ট্যান্ট। বিকেল বিড়বিড় করে উঠল। এরপর মারমুখী হয়ে বলল, করো গে বিয়ে। আমি আজকেই বড় মাকে জানাবো তোমার ছেলে বিয়ের জন্য একেবারে উতল পাতাল করছে। সবকিছু উতলে উতলে পড়ছে। এবার একটা কিছু করিয়ে দাও ওর। রোদ্দুর এবার আরো ঝুঁকে এল বিকেলের কানের কাছে। ফিসফিস করে দুষ্টুমি মাখা কণ্ঠে শুধাল, কি উতলে পড়ছে রে? বিকেলের মাথায় যেন তো চড়ে গেল। মেজাজটা চরম বিগড়ে গেল ওর। রোদ্দুর কি ওকে কচি খুকি ভাবে? ও কি বোঝে না রোদ্দুর কোন ইঙ্গিত করছে? সব বোঝে সে। তোমার মাথা। কথা কাটিয়ে পাশ কাটাতে যেতেই রোদ্দুর চট করে ওর হাত টেনে ধরল। হুট করে থমকে যাওয়ায় বিকেলের পা পিছলে পড়ে। টাল সামলাতে না পেরে সে সরাসরি আছড়ে পড়ল রোদ্দুরের ওপর। রোদ্দুর দক্ষ হাতে ওকে লুফে নিল। বিকেলের শরীরটা তখন রোদ্দুরের বাহুডোরে বন্দি। কপালে ভাঁজ ফেলে বিকেলের চোখের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, তোর যা অবস্থা, তাতে আমি ছাড়া তোর কোনো গতি নেই। হায়রে কপাল আমার। পরস্পরের চোখের পলকহীন এই সান্নিধ্যে মুহূর্তের জন্য ছাদের বাতাসও যেন থমকে গেল। বিকেল কি জবাব দেবে খুঁজে পেল না, শুধু রোদ্দুরের বুকের দ্রিমদ্রিম শব্দটা ওর কানের পর্দায় আছড়ে পড়তে লাগল। কণ্ঠস্বর নরম হয়ে এল ছেলেটার, নতুন পাঞ্জাবির ভাঁজ ভাঙছিস? মমির গলায় বলল ও। তাই শুনে মাথাটা তুলে নিজেকে সোজা করল বিকেল। সেকেন্ড দুই ওই গভীর চোখজোড়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটল একটা। বয়েই গেছে তোমার সঙ্গে লেপটালেপটি করতে। আওড়ালো মেয়েটা। একটা হাসি বেরিয়ে আসতে চাইল ঠোঁট ছিঁড়ে, তার আগেই ঘুরে দাঁড়ালো ও। রোদ্দুর শান্ত, একদম শান্ত, বুকটা ঠান্ডা হয়ে গেছে যে। আগামী 7 দিন এমন ঠান্ডাই থাকবে, আশা করা যায়। গিয়ে রেডি হ, 5 মিনিট মাত্র। অর্ডার দিতেই আবারও একটা ভেঙচি কাটে বিকেল। মনে মনে ছুড়ে দিল ভয়াবহ একটি গালি। চলে যাবার পায়তারা করতেই নজরে এলো তৃপ্তির মুখচ্ছবি। দাঁড়িয়ে ছিল মেয়েটা, সিঁড়িঘরের দরজা ধরে। বিকেলের দৃষ্টি সীমানায় নিজেকে মেলে ধরে ডাকল, আয়। ছোট কথা। তারপর নিজেই আগেই নেমে গেল তরতর করে।
একবার পেছনে ঘুরে রোদ্দুরকে দেখল বিকেল, ছেলেটা আবার সিগারেট ধরিয়েছে। নাকমুখ কুচকে জায়গা ত্যাগ করল ও। তোয়ালে দিয়ে মুখটা ভালোভাবে মুছে নিয়ে বিকেল প্রশ্ন ছুড়ে দেয়, সবাই কি বেরিয়ে গেছে রে তৃপ্তি? তৃপ্তি আলমারি থেকে ওর ওড়নাটা গোছাতে গোছাতে উত্তর দেয়, না, বের হবে। সবারই মোটামুটি শেষ, তোর জন্যই তো আটকে আছে সব। বিকেল হাফ ছেড়ে বাঁচে, যাক। আমি ভাবলাম সবাই আমায় এই ছাইপাশগুলোর সাথে ছাদের ধুলোয় ফেলে রেখেই বেরিয়ে গেল বুঝি। আচ্ছা, ওই বাসায় যে যাচ্ছি, কোনো সমস্যা হবে না তো? মানে, ওই মেয়েটার ফ্যামিলি কি সবটা মেনে নিয়েছে? তৃপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলে, মানানোর জন্যেই তো এই বিশাল আয়োজন করে যাওয়া হচ্ছে। দেখা যাক কি হয়। ওহ, আই সি, বলে ড্রয়ার টেনে ক্রিমের কৌটাটা বের করে আনলো বিকেল। মুখে ক্রিম ডলতে ডলতে বিজ্ঞের মতো মতামত দিল, তবে জানিস তৃপ্তি, আদিবা মেয়েটা কিন্তু আসলে ভালো। কেমন চুপচাপ আর শান্ত। তবে সৌম্য ভাইয়ার বউ হিসেবে একটু চঞ্চল কাউকে দরকার ছিল, তাই না? সৌম্য ভাইয়া যা স্থির মানুষ, বাপরে বাপ। ঘরের দেয়াল নড়লেও ছেলের নড়ার নাম নেই। এখন জামাই বউ দুজনেই যদি এমন পাথর শান্ত হয়, তবে এদের পোলাপান তো সব জন্মগত বোবা হবে রে তৃপ্তি। কথাটা বলেই বিকেল নিজেই নিজের রসবোধে খিলখিল করে হেসে উঠল। তৃপ্তি ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির রেখা টেনে জিজ্ঞেস করল, বাহ, এই না দুদিন আগেও মেয়েটাকে সহ্যই করতে পারতি না? আড়ালে কত মুখ ভেঙচি কাটতিস। এখন তো দেখছি 10-এ 10 নম্বর দিয়ে দিচ্ছিস, হ্যাঁ? বিকেল আকাশ থেকে পড়ার ভান করে বলল, তাই নাকি? আমি আবার কখন তাকে দেখে মুখ ভেঙচি দিলাম? আমার মতো শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে কি কাউকে দেখে এমন অভদ্রতা করতে পারে? ইম্পসিবল। তৃপ্তি এবার হেসেই ফেলল, হুম তাই তো, তাই তো। তুই তো একদম পিওর সোল। আর কি কি বিশেষণ যেন ছিল তোর জন্য? আমার তো মনেই পড়ছে না। বিকেল আয়নায় নিজের ঠোঁটের শেড পরীক্ষা করতে করতে বলল, থাক, আর কষ্ট করে মনে করতে হবে না। এই দেখ তো, এই শেডটা কি আমায় মানাচ্ছে? তৃপ্তি ভালো করে দেখে নিয়ে রায় দিল, উহু, একদম না। লিপস্টিকটা মুছে ফেল, হালকা কিছু একটা দে। সব সময় গাঢ় রঙে তোকে মানায় না রে। লিপস্টিকটা টিস্যু পেপার দিয়ে মুছতে মুছতে বিকেল একটু বিরক্তি নিয়ে বলল, আমায় আবার হালকায় মানায় না। তোর কি আসলেই দেখার মতো চোখ আছে? নেই। বিকেল চোখ বড় বড় করে তাকালো। তৃপ্তি এবার ভালো করে মেয়েটার দিকে লক্ষ্য করল। কি মিষ্টি লাগছে দেখতে। হালকা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। চুলগুলো অবাধ্যভাবে পিঠে মেলা, মাঝ বরাবর সিথি টেনেছে। হাতে কয়েকগাছি রেশমি চুড়ি আর অন্য হাতে ছোট ডায়ালের একটা ঘড়ি। সাজগোজ বলতে তেমন কিছুই নেই, অথচ চেহারায় কি এক অদ্ভুত মায়া খেলা করছে। তবু বিকেলের সাজে কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। কিন্তু কি? সে উঠে গিয়ে খুঁজে একটা টিপের পাতা বের করল। ছোট্ট একটা কালো টিপ বিকেলের কপালের ঠিক মাঝখানে বসিয়ে দিয়ে দু হাতে ওর মুখটা ধরল তৃপ্তি। মুগ্ধ হয়ে বলল, তোকে খুব সুন্দর লাগছে রে বিকেল। মাশা আল্লাহ। বিকেল হঠাৎ এই প্রশংসায় একটু কুকড়ে গেল, লাজুক স্বরে বলল, যা। সে মুখ ঘুরিয়ে নিতে চাইলে তৃপ্তি ওকে শক্ত করে ধরে পুনরায় নিজের মুখোমুখি করল। বড় বোনের মতো পরম মমতায় বলল, এই স্নিগ্ধ সৌন্দর্যের মতোই তোর জীবনটাও একদিন মায় ভরে উঠুক। খুব সুন্দর হোক তোর প্রতিটি দিন। বিকেল একটু অপ্রস্তুত হয়ে শুধাল, হঠাৎ এভাবে বলছিস কেন রে? তৃপ্তি রহস্যময় হেসে কথা ঘুরিয়ে নিল, এমনি। সব শেষ তো, চল এবার নিচে নামি। বিকেল তৃপ্তির সাধারণ সাজের দিকে তাকিয়ে বলল, তুই কি এভাবেই যাবি? কেন, ভিখারি দেখাচ্ছে? না, তবে একটু সাজগোজ করতি যদি। প্রয়োজন নেই, আমায় আর কে দেখবে? তৃপ্তির গলায় এক ধরনের নির্লিপ্ততা। বিকেল একটু ফোঁস করে বলল, বারে, আমায় বুঝি দেখার খুব লোক আছে? আছেই তো। স্বর নিচু করে তৃপ্তি বিড়বিড় করে হাসল। বিকেল কিছু বুঝে ওঠার আগেই সে তাড়া দিল, চল এখন, সবাই নিচে অপেক্ষা করে আছে। দেরি হলে রোদ ভাইয়া কিন্তু আস্ত রাখবে না কাউকে। ড্রেসিং টেবিলের উপর থেকে কালো ছোট ব্যাগটা হাতে নিতে নিতে দৌড়ে চলল বিকেল, চল। জনে ধোপাদপ সিঁড়ি ভেঙে নিচে নেমে এল। বাড়ির সামনে রীতিমতো রণক্ষেত্র। সবাই তৈরি, এখন প্রশ্ন হলো কে কার কোলে বসবে আর কে কোন গাড়িতে জায়গা পাবে। রোদ্দুর এসব হট্টগোলের মধ্যে নিজের জগৎ আলাদা করে নিয়েছে। তার চোখ জোড়া গাঢ় হয়ে আটকে আছে বিকেলের ওপর। মেয়েটার এক পাশের চুল কানের পেছনে গোজা, আর অবাধ্য বাকি চুলগুলো শীতের হাওয়ায় বিকেলের নাকে মুখে হুটোপুটি খাচ্ছে। একবার নাক ছুঁয়ে যাচ্ছে তো পরক্ষণেই ঠোঁটে গিয়ে লুটিয়ে পড়ছে। দেখে রোদ্দুরের বুকের বাদিকে হিংসেও দাউদাউ করে জ্বলছে। মনে মনে ভাবল, ইস, ওই চুলের জায়গায় যদি আমি থাকতে পারতাম।
নিজের অবান্তর চিন্তা ঢাকতে রোদ্দুর কৃত্রিমভাবে খুকখুক করে কাশল। বিকেল ফিরে তাকালো, এক ভ্রু উঁচিয়ে ইশারায় জানতে চাইল, সমস্যা কি? গলায় কি কোলাব্যাং ঢুকছে? রোদ্দুর মাথা নেড়ে জানালো, না, কোনো সমস্যা নেই। বিকেলও সময় নষ্ট না করে চোখ ফিরিয়ে স্বস্তির সাথে ফিসফাস আড্ডায় মত্ত হল। রোদ্দুরের মনে হলো তার গলা শুকিয়ে কাঠ। এক কলস পানি না খেলে এখনই বোধহয় ফিট হয়ে পড়ে যাবে। যদিও সে জানে, এই পানি তার মনের ভেতরের সাহারা মরুভূমি ভেজাতে পারবে না কিছুতেই। এমন সময় দাদি মেহেরজান কুইন ভিক্টোরিয়ার মতো রাজকীয় ভঙ্গিতে এগিয়ে এলেন। রোদ্দুরকে আদেশ দিলেন, দাদু ভাই, তুমি তৃপ্তিরে নিয়া বাইকে আহো। আমরা বাকি বেবাকটি লটবহর লইয়া গাড়িতো চড়ি। রোদ্দুর একটু ভ্যাবাচ্যাকা খেল। সাধারণত সবাই জানে সে বাইকে একলা রাজত্ব করতে পছন্দ করে। কিন্তু অবাক হওয়ার পারদ আরও বাড়ল যখন দেখল তৃপ্তিও মুখ বুজে রোদ্দুরের বাইকের দিকে এগিয়ে আসছে। পেছনে বিকেল, মিশি আর স্বস্তি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন চিড়িয়াখানায় নতুন কোনো প্রাণী দেখছে তারা। সবার চোখে মুখেই একরাশ বিস্ময়তা। রোদ্দুর গলায় আটকে থাকা কথাগুলো কেসে বাইরে বের করে নিল। বাইকে চেপে বসে, হেলমেটটা মাথায় গলাতে গলাতে হঠাৎ বাজখাই গলায় ডাকল, বিকেল। বিকেল একটু নড়েচড়ে উঠল ঠিকই, কিন্তু উত্তর দিল না। রোদ্দুর আবারও ডাকল, এই মেয়ে, কানে তুলো গুচ্ছিস? মিশি কনুই দিয়ে গুঁতো মারল, ভাইয়া ডাকে। বিকেল যন্ত্রের মতো রোদ্দুরের কাছে এগিয়ে গেল এবার। মেহেরজানের চোখ দিয়ে বিষ উপচে পড়ছে। রোদ্দুর কাউকে তোয়াক্কা না করে বাইকের হ্যান্ডেলে ঝোলানো বাড়তি হেলমেটটা হাতে নিল। উপস্থিত সবাইকে শক দিয়ে সে নিজে ঝুঁকে বিকেলের মাথায় হেলমেট পরিয়ে দিতে শুরু করল। দৃশ্যটা দেখে সবার চোয়াল মেঝেতে পড়ে যাওয়ার দশা। বিকেল তো তোতলাতে শুরু করল পুরোদমে, কি করছো রোদ ভাইয়া? তৃপ্তি আপুকে না নেওয়ার কথা। একদম চুপ। বাইকে উঠে বসো। আমরা একসাথেই যাচ্ছি। বাকিরা সবাই গোষ্ঠীশুদ্ধ গাড়িতে আসুক। রোদ্দুরের গম্ভীর কণ্ঠে প্রতিবাদের কোনো জায়গা নেই। মেহেরজান হার মানতে নারাজ। তিনি দরাজ হয়ে বললেন, কিন্তু দাদু ভাই, আমি কইছিলাম তৃপ্তিরে নিতে। রোদ্দুর হেলমেটের কাচ নামিয়ে অবলীলায় বলল, চতৃপ্তি আর বিকেল একজন নিলেই তো হলো দাদি। আমি বিকেলকে নিচ্ছি, কারণ ওকে সামলানো মুশকিল। সবাইকে অতিষ্ঠ করে মারবে গাড়ির ভেতরে। তোমরা বাকিরা গাড়িতে আসো এবার শান্তিতে। তৃপ্তির দিকে তাকিয়ে যোগ করল, আমি শাগুফতা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়াবো, ঠিক আছে? মাথা নেড়ে সায় দিল তৃপ্তি। বিকেল তখনও হেলমেট মাথায় নিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে। রোদ্দুর এবার ধমক দিয়ে বলল, তোর জন্য কি এবার আলাদা করে পালকি আনবো নাকি রেড কার্পেট বিছাব? উঠে বসো। উপায় না পেয়ে বিকেল বাইকের পেছনে চেপে বসে। তবে মেহেরজানের সেই বিচ্ছিরি কথা মনে করে মাঝখানে এক হাত দূরত্ব বজায় রেখে কাচুমাচু হয়ে বসল। রোদ্দুর কি বুঝল কে জানে, যাওয়ার আগে এমন এক করা হাড্ডাব্রেক কষল যে বিকেল গিয়ে আছড়ে পড়ল রোদ্দুরের পিঠের ওপর। রোদ্দুর করা গলায় বলল, শক্ত করে ধরে বসো। নাকি বাইক থেকে ডাব পড়ার মতো নিচে পড়ে হাত পা ভাঙার ইচ্ছা আছে? বিকেল আর কথা বাড়াল না। ইজ্জত বাঁচাতে রোদ্দুরের কাঁধটা আলগোছে শক্ত করে ধরল। আর অমনি সাই করে বাইক ছুটিয়ে দিল রোদ্দুর। পেছনে দাঁড়িয়ে মেহেরজানের মাথা তখন বনবন করে ঘুরছে। শরীরের ভেতরের সবকিছু যেন উল্টেপাল্টে আসছে। ব্যাপারটা ওনার ৭৫ বছরের পুরনো হজমশক্তিতে একদমই কুলাচ্ছে না। মনে মনে ভাবলেন, এখন ডায়রিয়াটা না শুরু হলেই হয়। বাইক ছুটে চলছে মসৃণ পিছালা পথ ধরে। জনের মাঝে নীরবতার এক দুর্ভেদ্য দেয়াল। রোদ্দুরের মুখটা হেলমেটের কারণে দেখা না গেলেও বিকেল স্পষ্ট বুঝতে পারছে, মানুষটা কোনো কারণে বেশ তেতে আছে। কিন্তু এই অকারণে রেগে থাকার রহস্যটা বিকেলের মাথায় ঢুকছে না। সে বরং একটু আগে ঘটে যাওয়া দৃশ্যটা নিয়ে ভাবছে। মেহেরজান যেভাবে চিবিয়ে চিবিয়ে ওর দিকে তাকিয়েছিল, তাতে বিকেলের বুক কাঁপছে এখনো। কে জানে, এই দাওয়াত থেকে ফিরে আজ কপালে কত গালি আর অপবাদ লেখা হয়। মেহেরজান তাকে এত সহজে ছেড়ে দেবার পাত্রী তো নন। কে বলবে, এই মানুষটা তারই আপন দাদি। এসব দুশ্চিন্তায় আনমনা হয়ে বিকেল একটা লম্বা নিঃশ্বাস ফেলে। রোদ্দুরের কাঁধটা সে ধরেছিল আলগাভাবে, কিন্তু চিন্তার ঘোরে অজান্তেই হাতের আঙুলগুলো একটু বেশি শক্ত হয়ে চেপে বসে। লম্বা নখের অগ্রভাগ রোদ্দুরের পাঞ্জাবি ভেদ করে কাঁধের চামড়ায় একটুখানি ছড়ে গেল। আর সাথে সাথেই এক কড়া ব্রেক কষে বাইক থামিয়ে দিল রোদ্দুর। আচমকা এই ঝটকায় বিকেল প্রায় ছিটকে পড়ছিল, কোনোমতে রোদ্দুরকে ঝাপটে ধরে নিজেকে সামলাল সে। ভয়ে কুকড়ে গিয়ে চিৎকার করে উঠল, কি হলো? হঠাৎ বাইক থামালে কেন? পায়ে মাটির ভারসাম্য রেখে রোদ্দুর পেছনে ফিরে তাকালো। হেলমেটের কাছের আড়ালে কেবল ওর জলজলে চোখ দুটো দেখা যাচ্ছে। ভ্রু কুচকে সে গম্ভীর গলায় জানতে চাইল, সমস্যাটা কি তোর? বিকেল পুরোপুরি আকাশ থেকে পড়ল। ভ্যাবাচ্যাকা খেয়ে আমতা আমতা করে বলল, কি?
আমার কিসের সমস্যা? আমাকে খামচাচ্ছিস কেন? রোদ্দুরের প্রশ্নে এবার রাগের আভাস স্পষ্ট। বিকেল যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সে হাত পা নেড়ে প্রতিবাদ করে উঠল, আমি খামচাতে যাব কেন? কি আজব কথা, আমি কি পাগল নাকি? বেশি কথা বললে একটা থাপ্পড় খাবি। আমি কি মিথ্যে বলছি? রোদ্দুর এবার সত্যিই চটে গেল। বিকেলও নাছোড়বান্দা, অবুঝের মতো গলা উঁচিয়ে বলল, আমি সত্যি বলছি, আমি তোমাকে খামচাইনি রোদ ভাইয়া। সত্যি বলছি। তাহলে কাঁধে কিসের গুঁতো খেলাম আমি? ওটা কি মশার কামড় ছিল? কই, দেখি তো। এই বলে বিকেল উৎসুক হয়ে রোদ্দুরের কাঁধের দিকে একটু ঝুঁকে দেখতে চাইল। রোদ্দুর তড়িৎ গতিতে ওকে সরিয়ে দিয়ে কটমট করে তাকালো। দাঁত কিরমির করে বলল, বেয়াদব মেয়ে। আমার শরীর দেখবি এখন? এই পাবলিক রাস্তায় দাঁড়িয়ে তুই আমার পাঞ্জাবি টেনে খুলে শরীর দেখতে চাস? লজ্জা শরম কি একদম ধুয়ে খেয়েছিস? সত্যি, দেশটা আর দেশের আজকালকার ছেলেমেয়েগুলো একদম রসাতলে চলে যাচ্ছে। ছি। বিকেল এবার দ্বিতীয়বার আকাশ থেকে পড়ল। সে কি একবারও শরীর দেখতে চেয়েছে? সে তো জাস্ট নখের আঁচড়টা দেখতে চেয়েছিল। একটা মানুষ কিভাবে সামান্য বিষয়কে এমন আজাইরা আর বিশ্রী দিকে মোড় দিতে পারে, সেটা ভেবেই সে কুল পাচ্ছে না। অপমানে আর রাগে বিকেলের চোখমুখ লাল হয়ে উঠল। নিজেকে ডিফাইন্ড করতেই প্রতিবাদে বলে উঠল, আমি মোটেও ওরকম কিছু মিন করিনি। তুমি এত নিচে যাচ্ছ কেন? আমি নিচে নামছি। একে তো নখ বসিয়ে আমার মাংস তুলে নেওয়া হচ্ছে, তার ওপর আবার উল্টো আমাকেই ব্লেম করা? নাম, নাম বলছি এক্ষুনি। বিকেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সত্যি সত্যি, পারছে না কেঁদে ফেলে। ভাগ্যিস রাস্তাটা এই মুহূর্তে নির্জন, নয়তো লোকজনের সামনে ওর আত্মসম্মানের ফালুদা হতে আর বাকি থাকতো না। কি হলো, কানে কথা যায় না? নামতে বললাম না। রোদ্দুরের কড়া ধমকে প্রায় তড়িঘড়ি করেই বাইক থেকে নেমে দাঁড়ালো বিকেল। কাছে যদি একটা ইট থাকতো, তবে এই মানুষটার মাথা বরাবর একটা বাড়ি দিলে বোধহয় খুব একটা পাপ হতো না মনে মনে ভাবল। বিকেল মুখ নিচু করে দাঁড়িয়ে রইল, ওর চিবুক প্রায় বুকের সাথে মিশে গেছে। জোরসর হয়ে কান্নারুদ্ধ কণ্ঠে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে আঁচড় দিইনি। আর শরীর দেখার মতো কোনো নেতিবাচক চিন্তা আমার মাথায় ছিল না। তুমি অযথাই আমার সাথে এমন রূঢ় আচরণ করছো। আমি কি সেধে তোমার বাইকে আসতে চেয়েছিলাম? তুমিই তো জোরাজুরি করে আনলে, এখন আবার মাঝপথে অপমান করে নামিয়ে দিচ্ছ। বাপরে, মহা অপরাধ করে ফেলেছি আমি। আপনি তো মহামান্না রাজকুমারী। আপনাকে বাইকে তোলার আগে বোধহয় হাইকোর্টে রিট জারি করে অনুমতি নিতে হতো। পরের বার থেকে কি আইনি পিটিশন দাখিল করব? রোদ্দুরের গলার স্বর ব্যঙ্গাত্মক। চোখের জলে ভিজে একাকার বিকেলের মুখটা। তবু সে তেজ হারালো না, আপনিই তো সেধে নিয়ে এসেছেন, আমি তো আসতে চাইনি একবারও। ওরে বাবা, তুমি থেকে এক লাফে আপনিতে প্রমোশন। এত সম্মান তো আমি সইতে পারছি না। রোদ্দুর হন্তদন্ত হয়ে বাইক স্ট্যান্ড করে নিচে নেমে এল। বিকেলের সামনে দাঁড়িয়ে নাটকে ভঙ্গিতে বলল, সরি ম্যাডাম। আপনাকে অপমান করে আমি তো হিমালয় সমান অপরাধ করেছি। শাস্তি হিসেবে কি চান? মগজে দুটো গুলি ঢুকিয়ে দেবেন নাকি সরাসরি ক্রসফায়ারে পাঠাবেন? তুমি অকারণে কেন সিন ক্রিয়েট করছো রোদ ভাইয়া? বিকেল এবার মুখ তুলে সরাসরি তাকালো। ওর ভেজা চোখ দুটো টলটল করছে। রোদ্দুর সেই অভিমানী মুখের দিকে এক পলক তাকিয়ে নিজের গলাটা একটু পরিষ্কার করে নেয়। গম্ভীর স্বরে শুধাল, প্রতিবাদ? তা এই প্রতিবাদী কণ্ঠস্বরটা তখন কোথায় থাকে রে? সব তেজ কি কেবল আমার বেলাতেই জমা থাকে? বিকেল অবাক হয়ে তাকালো, মানে? রোদ্দুর বাইকের সিটে হেলান দিয়ে আড়মোড়া ভাঙার ভঙ্গিতে নিজের হাতের আঙুলগুলো মটমট করে ফুটাল। তারপর স্থির দৃষ্টিতে বিকেলের দিকে চেয়ে বলল, তোর এই লড়াকু মেজাজটা সবসময় থাকে না কেন? যারা তোকে নিয়ে আজেবাজে কথা বলে, তোকে ছোট করে, তাদের সামনে কেন তুই পাথরের মতো নির্বাক হয়ে যাস? আমার বেলায় তো বেশ গলা উঁচু করে জবাব দিচ্ছিস, তাদের বেলা কেন সুর নিচু হয়ে আসে? কেন নিজেকে ডিফেন্ড করতে পারিস না? বিকেল বুঝতে পারল মানুষটা আসলে কোন ক্ষতের কথা বলছে। ও উত্তর দিল না, কেবল ফ্যালফ্যাল করে রোদ্দুরের মুখপানে চেয়ে রইল। রোদ্দুর সেই স্তব্ধতার সুযোগ নিয়ে আরও একটু কাছে এগিয়ে আসে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলে, কে কি বলল সেটা বড় কথা নয় বিকেল, ফ্যাক্ট হলো তুই জানিস যে তুই সঠিক। কিছু কিছু ক্ষেত্রে কুকুরের মুখে সজোরে লাথি মেরে মুখ ভোঁতা করে দিতে হয়। সব সময় ঘেউ ঘেউ সহ্য করলে পাগলা কুকুর আরও পেয়ে বসে। এরপর থেকে ভা ভা করে ছাগলের মতো কাঁদবি না, বরং জবাবে সপাটে চর কষিয়ে দিবি। যে আগুনটা এইমাত্র আমার জন্য তোর চোখে দেখলাম, আমি চাই সেই তেজটাই তুই দুনিয়ার সামনে দেখাবি। বড় হ বিকেল, নিজের ঢাল নিজে হতে শেখ। বুঝেছিস? বিকেল মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ল।
রোদ্দুরের রুক্ষতার আড়ালে যে এমন এক অভিভাবকসুলভ মমতা লুকিয়েছিল, তাও কল্পনাও করেনি। গুড। রোদ্দুর হাত বাড়িয়ে বিকেলের মাথার হেলমেটটা একটু সোজা করে দিল। খিদে পেয়েছে? কিছু খাবি? বিকেল দুপাশে ঘাড় নেড়ে না বলতেই রোদ্দুর আবার বাইকে উঠে বসল। স্টার্ট দিয়ে বলল, এবার ঠিকঠাক ধরে বসো। বিকেল এবার বেশ সাবধানে বসে মৃদুস্বরে বলল, যদি আবার নখের আঁচড় লাগে, তবে ওই নখ আমি নিজ হাতে উপড়ে দেব। রোদ্দুরের তাৎক্ষণিক জবাবে বিকেল আড়ালে মুখ ভেঙচায়। সে আঙুলগুলো এমনভাবে মুঠো করে ধরল যাতে কোনোভাবেই নখ না লাগে। রোদ্দুর লুকিং গ্লাসে বিকেলের ভারাক্রান্ত কিন্তু সপ্রতিভ মুখটা একবার দেখে নেয়। ওর ঠোঁটের কোণে তখন এক চিলতে বিজয়ের হাসি। বাইকটা আবার গন্তব্যের দিকে তীব্র গতিতে ছুটতে শুরু করল। আদিবাদের বাড়ির সামনে যখন বহর গিয়ে নামল, ততক্ষণে জোহরের আজান শেষ হয়েছে। দুপুরের কড়া রোদ চারদিকে ছড়িয়ে পড়েছে। আদিবার অবস্থা শোচনীয়, ভয়ে ওর কলিজা শুকিয়ে কাঠ হওয়ার দশা। বাড়িতে কাউকে আগে থেকে কিছু জানানো হয়নি। ও একবার সৌম্যকে বলেছিল যোগাযোগের কথা, কিন্তু সৌম্য সাফ বারণ করে দিয়েছিল। সে চেয়েছে যা হওয়ার সামনাসামনি হোক। সৌম্যর এই অটল সাহসের পেছনে বড় একটা স্তম্ভের নাম উমেদ মির্জা। যেখানে তিনি স্বয়ং উপস্থিত আছেন, সেখানে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেই সৌম্যর বিশ্বাস। গাড়ি থেকে নামার পর আদিবার ফ্যাকাশে মুখটা দেখে সৌম্য ওর কাপা হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আদিবা আর্স চোখে তাকালে সৌম্য অভয় দিয়ে বলল, এত ভয় পেলে চলে বোকা। আদিবা ম্লান হেসে উত্তর করে, এতক্ষণ তো হাত ধরার কেউ ছিল না সৌম্য, তাই ভয় লাগছিল। এখন আছে, আর ভয় নেই। সৌম্য পাল্টা হাসি উপহার দিয়ে আদিবাকে আশ্বস্ত করল। সবার আগে আদিবা কলিং বেল টিপে দরজা খুলতেই যেন এক পশলা নীরবতা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। আদিবার পেছনে পেছনে মেহেরজান থেকে শুরু করে উমেদ মির্জা, রেহনুমা, লতা, আইরিন সবাই শারীরিকভাবে ভেতরে প্রবেশ করে। মিশি আর স্বস্তি হাঁটছে সবার পেছনে। স্বস্তি গাড়িতে থাকার সময় থেকেই লক্ষ্য করছে মিশির মেজাজটা আজ বড্ড খিটখিটে। গাড়িতে তৃপ্তির কোনো রসিকতাতেও মেয়েটা সাড়া দেয়নি। গাড়ির ভেতর কিছু জিজ্ঞেস করার সুযোগ না পেয়ে স্বস্তি এবার গা ঘেঁষে এলো, ফিসফিস করে সুধাল, কি হয়েছে তোমার আপা? এত আপসেট দেখাচ্ছে কেন? বড় বাবা কি কিছু বলেছে? মিশি বিরক্তিতে ভ্রু কুঁচকে জবাব দিল, তিনি আমাকে কি বলবেন? তাহলে এত রেগে আছো কেন? সারাটা পথ তো একটা কথাও বললে না। তার কৈফিয়ত কি এখন তোকে দিতে হবে? মিশির গলার স্বরে আগুনের আঁচ। স্বস্তি সঙ্গে সঙ্গে দমে গিয়ে বলল, না না, তা না। চুপচাপ দেখে জাস্ট জিজ্ঞেস করলাম। আচ্ছা সরি। মিশির মাথার ভেতরে তখন যেন দাবানল জ্বলছে। বিরক্তি সামলাতে না পেরে গলায় একরাশ তিক্ততা নিয়ে জানালো, ইটস ওকে। আসলে এমনিতেই ভালো লাগছে না। আসার বিন্দুমাত্র মুড ছিল না আমার, সবাই জোরজবরদস্তি করে নিয়ে এল। এখন দেখ না, এখানে এসে কার কত ঢং সইতে হয়। স্বস্তি আর কথা বাড়াল না। সে জানে মিশি চিরকালই একটু ঘরকুনো স্বভাবের। কে যে ওর নাম মিশি রেখেছিল। বাড়ির সব ভাই বোনের মধ্যে সবচেয়ে অমিশুক আর একা থাকতে পছন্দ করা এক রহস্যময়ী। ভালো শ্রোতা হিসেবে ওর সুনাম থাকলেও, কথা বলার বেলায় ও বড় কৃপণ। স্বস্তি বুঝল, এই জনারণ্য আর পারিবারিক গেদারিং মিশির স্বভাবের বিরুদ্ধে যাচ্ছে। তাই ওকে ওর মতো থাকতে দিয়ে স্বস্তি সরে গিয়ে তৃপ্তির পাশে পাশে হাঁটতে লাগল। তৃপ্তির সঙ্গে বিকেল ও যোগ দিয়েছে ততক্ষণে। অবাক চোখে চারপাশ ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে। বাড়িটা সুন্দর, ওদের মতোই, তবে চালগুলো টিনের। চারপাশে দেয়াল তোলা যদিও, একতলাই। মাঝখানে একটা ছোট উঠান আছে। এরকম বাড়ি আজকাল ঢাকা শহরের মতো বড় অঞ্চলে দেখা যায় না। হয়তো এটাও আদিবার বাবার পৈতৃক ভিটা বলে টিকে আছে এখনো। তৃপ্তি ওকেই দেখছিল বারংবার। গলার স্বর একদম নিচু করে প্রায় ফিসফিস করে বলল, কি? নায়কের সঙ্গে খুব মজা করেই এলি, হু? আকস্মিক এমন কথায় বিকেল খানিকটা চমকে উঠলেও স্বাভাবিক রইল। একটা হাসি ছড়িয়ে পড়ল তার ঠোঁটে। তবে মেকি রাগটা দেখাতে ভুলল না একদমই। আশেপাশে চেয়ে সেও বিড়বিড়িয়ে জবাব দেয়, ছাতার মাথা। হিরো না ভিলেন। পথের মাঝখানে আমাকে তো নামিয়েই দিচ্ছিল জানো না। ওমা, কেন? আমার নখের আছড়ে তার কাঁধের চামড়া ছড়ে গেছে, তাই? এ বাবা, কি এমন করছিলি যে একদম ছিঁড়ে টিড়ে একাকার, হু? তৃপ্তির বলার ঢঙে হেসে গড়িয়েই পড়ল মেয়েটা। অনেক কষ্টে হাসি সামলাতে বলতে পারল, ধাত যাও। তেমন কিচ্ছু না, হঠাৎ করেই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, আর কি কি হলো? কিচ্ছু না, সত্যি? হুম, যাক, ক্রাশের সঙ্গে একটা বাইক ডেট মন্দ না, কি বলিস?
কচুর মাথা ক্রাশ। লজ্জায় লাল হলো বিকেল। তৃপ্তি চোখ পাকাল, এই না দুদিন আগে কেঁদে কেটে একাকার করলি, তাকে তোর পছন্দ, তোর ক্রাশ। এখন আবার না বলছিস? ছোট একটা দম ছাড়ে ও, মাথাটা দুলিয়ে জানায়, বলছি। তৃপ্তির চোখে চোখ রেখে বলে, ক্রাশ লিস্ট থেকে ক্যান্সেল করেছি তো। জানো না? চমকায় তৃপ্তি, দিকে মাথা দুলিয়ে জবাব দেয়, না তো। করে দিয়েছে কাটছাট। সে এখন শুধুই আমার কাজিন। নো ক্রাশ, নো ব্লাশ। ওকে? আচ্ছা, ইয়েস। উম্মম। ভালো ভালো। হঠাৎ করেই কিছু একটা মনে পড়বার ভঙ্গিতে বিকেল জানতে চাইল, তুমি আবার মাইন্ড করনি তো? তৃপ্তি না বুঝতে পেরে শুধাল, কখন? সে সময়, দাদি তোমায় নিয়ে যাওয়ার কথা বলল আর ভাইয়া আমাকে ডেকে নিল। শুনে হেসেই ফেলল মেয়েটা। আরে না, কিসের মাইন্ড করব, পাগলের কথা শোন। হাসি আটকাতে পারল না, পেট ধরে মুচড়ে উঠে হাসে ও, বলতে লাগলো, বোকা মেয়ে। দাদি বলায় আমি এগিয়ে গিয়েছিলাম, নইলে বুড়ি একটা নাটক করত, জানিসই তো। ভালো হয়েছে, ভাইয়া আমাকে নেয়নি, কে যায় ওই জড় পদার্থের সঙ্গে। আমি গাড়িতে কি মজা করতে করতে এসেছি, জানিস? বিকেল অবিশ্বাস্য চোখে তাকায়, সত্যি? একদম। একটা পাথর সরে নামে বুকের উপর থেকে। অপরাধবোধ হচ্ছিল বিকেলের, হয়তো তৃপ্তির মাইন্ডে লেগে যেতে পারে ব্যাপারটা তাই ভেবে। যাক, তৃপ্তি আসলে অমন মেয়েই না যে ওর মাইন্ডে লাগবে, তাও এত ছোট ছোট সব ঘটনা। এই জন্যেই তো, এটা ওর বেস্ট ফ্রেন্ড। গলায় হাত গলিয়ে জড়িয়ে ধরে বিকেল, তৃপ্তি হই হই করে ওঠে চাপা গলায়, আরে ছাড় ছাড়, মেহমান বাড়ি আছি, ভুলে গেছিস? বিকেল ছাড়ে না, কিছু একটা বলতে নিবে, কিন্তু তার আগেই ভেসে আসা চিৎকারে সবাই নিজেদের জগৎ থেকে প্রায় ছিটকে বেরিয়ে সামনে তাকালো। আদিবাকে ধরে একজন মরা কান্না জুড়ে দিয়েছে। এই মহিলাটাকে জানা গেল একটু পরেই, আদিবাও কাঁদছে হু হু করে। কোনো এক অভিমান বা চাপা কষ্ট ছিল মেয়েটার মনেও, মায়ের সান্নিধ্য পেয়ে সেগুলিকে আর চেপে রাখা গেল না। মমতায় ভরা বুকের পারে আছড়ে পড়ল এক অবাধ্য ঢেউয়ের ন্যায়, কেঁদে চলল মরিয়া হয়ে। এমন কান্না দেখে উপস্থিত সকলেই একদম স্তব্ধ হয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল। উমেদ মির্জার একটু উসখুস লাগছে, মনে হচ্ছে সৌম্যর পাগলামিতে সায় দেওয়া বিরাট বড় বোকামি হয়ে দাঁড়িয়েছে। কী বা করতেন তিনি? রোদ্দুর এমন ভাবে এসে চেয়ে বসল, যেতেই হবে। সৌম্য তো তার সন্তান। তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে সে সময় আর না করেননি। এই ছেলে তার কোটি টাকা মূল্যের সম্পদের চেয়েও দামি। তাকে নিয়ে তার আকাশছোঁয়া স্বপ্ন আশা। সেসব পূরণের জন্য হলেও ছেলের মন রাখা দরকারি। আদিবার মা মেয়ের গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর উদ্ভ্রান্তের মতো বিলাপ করে চলেছেন, তুই কোথায় গেছিলি রে মা? আমাকে একলা ফেলে রেখে কই চলে গেছিলি? আমি যে কতটা ভয় পেয়েছিলাম, তা কি একবারও ভেবেছিস? আমার তো মনে হচ্ছিল তুই আর কোনোদিন ফিরবি না। আমি আমার আদু মাকে আর কখনো চোখের সামনে দেখতে পাবো না। আমাকে ফেলে এত বড় সিদ্ধান্ত তুই নিলি কেমন করে রে মা? পাষাণ মেয়ে আমার, একবারও কি এই অভাগী মায়ের কথা তোর মনে পড়ল না? আদিবা মায়ের কোল ঝাপটে ধরে ডুকরে কেঁদে উঠল। ভাঙা গলায় সে বলতে লাগলো, মনে পড়েছে মা, তোমার কথা আমি ভুলব কি করে? তুমি আমার জন্মদাত্রী, তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করেছি। এই বাড়ি থেকে বেরিয়ে আসার পরই বুঝতে পেরেছি মায়ের মতো আপন আর কেউ হয় না। সত্যিই কেউ হয় না মা। নিজের দহন জ্বালায় পুড়তে থাকা মায়ের বিধ্বস্ত হৃদয়কে শান্ত করার আপ্রাণ চেষ্টায় কথাগুলো কোনোমতে উগরে দিল আদিবা। কিন্তু মায়ের হাহাকার তাতে একটুও শান্ত হলো না, বরং কান্নার রোল আরও জোরালো হয়ে উঠল। ভদ্রমহিলা নরবরে কণ্ঠে ভাঙা স্বরে বলতে লাগলেন, তাহলে কেন চলে গিয়েছিলি মা? তোকে না পেয়ে আমার যে কি দশা হয়েছিল তা জানিস? আমি তো তোকে একনজর দেখার আশায় ছেড়ে দিয়েছিলাম রে। আল্লাহ আমার ডাক শুনেছেন, এই কলিজা চেরা আর্তনাদ তিনি কবুল করেছেন বলেই আজ তোকে ফিরে পেয়েছি। আর কোথাও যাস না মা, আমার কোল খালি করে আর যাস না। তুই আমার একমাত্র মেয়ে। কত কষ্টে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে জন্ম দিয়েছিলাম। তোকে দেখার পর আমার সব কষ্ট স্বস্তি হয়ে ফিরে এসেছিল। সেই মুখটা দেখা থেকে আমাকে আর বঞ্চিত করিস না রে মা। করিস না। মা, আম্মু, আদিবা হঠাৎ চিৎকার করে উঠল। ভদ্রমহিলা আর সইতে পারলেন না, শোক আর স্বস্তির আতিশয্যে মেয়ের কোলের ওপরই ঢলে পড়লেন। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তেও তিনি আদিবাকে এমন শক্ত করে আঁকড়ে ধরে রইলেন, যেন হাত ফসকালেই এই আদরের ধন আবার কোনো কুয়াশায় হারিয়ে যাবে। আদিবা একা সামলাতে পারছিল না দেখে সৌম্য দ্রুত এগিয়ে এল সাহায্যের জন্য। কিন্তু সে হাত বাড়ানোর আগেই ঘরের ভেতর থেকে এক ভরাট ও বাজখাই কণ্ঠস্বর থমকে দিল সবাইকে। সম্পর্কের বিচারে যিনি আদিবার জন্মদাতা পিতা, তিনি ঘরের এক কোণে পাথর হয়ে দাঁড়িয়েছিলেন।
এবার আদেশ ও তাচ্ছিল্যের সুরে গর্জে উঠলেন, তোমাকে ধরতে হবে না। আসিফ। ডাক দেওয়ার সাথে সাথেই এক হ্যাংলা পাতলা যুবক ঝড়ের বেগে ছুটে এল। জি চাচাজি। বলতে বলতেই সে আদিবার কোল থেকে প্রায় ছো মেরে অচেতন ভদ্রমহিলাকে তুলে নিল। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। দেখতে রোগাটে হলে কি হবে, আসিফের গায়ে যেন অসুরের শক্তি। সে পলকহীনভাবে নিথর মানুষটিকে কোলে তুলে নিয়ে ভেতরের ঘরের দিকে রওনা হল। আদিবা লক্ষ্য করল, ভেতরের পর্দার আড়াল থেকে কৌতূহলী চোখে অনেকেই উকি দিচ্ছে। এদের কেউ তার চাচি, কেউ বুয়া, আবার কেউ ভাই বোন। তাদের চোখের চাহনিতে বিস্ময় আর ভর্ৎসনা যেন মিলেমিশে একাকার হয়ে আছে। মাথা নিচু করতেই সৌম্যর কণ্ঠস্বর ভেসে এলো কর্ণকুহরে, ছেলেটাকে? আদিবা উত্তর দেবার জন্য মুখ খোলার আগেই আবারও সেই পাথুরে স্বরটি নড়ে উঠল গম্ভীর ভঙ্গিতে। এ বাড়ির ছেলে। তারপর প্রায় গটগট পা এগিয়ে এসে উমেদ মির্জার মুখোমুখি হলেন তিনি। মেয়ের দিকে ফিরেও তাকালেন না। এমন মারমুখ ভঙ্গি। উমেদ মির্জা হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের খাতিরে। পরিস্থিতি ভীষণ বিব্রতকর, তার নিজের মন মেজাজও তীক্ষ্ণ হয়ে উঠেছে। কিন্তু প্রকাশিত করলেন না, রোদ্দুরের কাছে এইটুকু বুঝিয়ে দিতে যান, ছেলে মেয়ের আবদার রক্ষার্থে তিনি সবকিছু করতে পারেন। সবকিছু। আদিবার বাবা আশফাকুল রহমান আতিথিয়তার ধার দিয়েও গেলেন না। গলার স্বর পূর্বের ন্যায় অটল রেখেই বললেন, আমার স্ত্রী হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। আমি দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। কথাবার্তায় স্পষ্ট চলে যেতে বলার আভাস। উমেদ মির্জা বুঝতে পেরেও কিছু বললেন না। অপমানটা নীরবে হজম করে নিতে নিতে শুধু একবার চোখাচোখে রোদ্দুরের চেহারাটা দেখে নিলেন। ছেলেও তার শান্ত ভঙ্গিতে এদিকেই চেয়ে। উমেদ মির্জা ঠোঁটে এক কণা পরিমাণ হাসি ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করতে করতে শুধালেন, অসুবিধা নেই। আমার মেয়েও এরকম কিছু করলে আমার স্ত্রীও হয়তো পাগল হয়েই যেত। আমার স্ত্রীর তার মেয়ের প্রতি একটু বেশিই আদর, ভালোবাসা। বলেছিলাম, এই অতিরিক্ত ভালোবাসা না একদিন কাল হয়ে দাঁড়ায়। যাই হোক, আপনারা এত কষ্ট করে এসেছেন। না না, কষ্টের কি আছে? আমার বোনপু তো আমার ছেলের মতোই। আমি ওকে ছেলে হিসেবেই দেখে এসেছি। তারপর সৌম্যর দিকে তাকিয়ে ডাকলেন, এদিকে আয়। জোরসর পায়ে সৌম্য এগিয়ে আসতেই উমেদ মির্জা ওর একটা হাত চেপে ধরে বললেন, এটা আমার বোনের বড় ছেলে, সৌম্য আসান। ওর সঙ্গেই আপনার মেয়ে। বাকিটুকু শেষ করবার আগেই আশফাকুল রহমান হাত ইশারায় তাকে থামতে বাধ্য করলেন। গম্ভীর কণ্ঠে জানালেন, আমি জানি। আমার মেয়ের সঙ্গে এই ছেলের সম্পর্কের কথা আমি আগে থেকেই জানতাম। ওর সঙ্গে যে পালিয়ে গিয়ে আপনার বাড়িতে জায়গা করে নিয়েছে, তাও জানি। বাহ, সবকিছুই জানেন দেখছি তাহলে বেয়াই সাহেব। আশফাকুল রহমান মুখে একটা ভেটকানো হাসি ফুটিয়ে তুললেন এবারে, বললেন, আমার নাম আশফাকুল, আপনি আমাকে ভাই বলে ডাকেন। বেয়াই সম্পর্কটা আমি মানি না, দুঃখিত। উপস্থিত সকলেই চুপ, এমনকি উমেদ মির্জাও। আদিবার চোখজোড়া ছলছল করে ওঠে। সে বাবার দিকে তাকিয়ে আছে নিশ্চল দৃষ্টিতে। জানা ছিল, বাবা তার পাথর মানব, কিন্তু এতগুলো মানুষের সামনেও যে নিজের দম্ভ খানিক কমবে না তা কল্পনাতেও ভাবেনি মেয়েটা। আশফাকুল রহমান আবার বলে উঠলেন, আমার মেয়েকে আমি চিনি। আপনার বোন পুত্রের উস্কানিতেই সে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে তাও জানি। আর তাই আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি। কিন্তু এই সম্পর্ক মানা আমার পক্ষে সম্ভব নয়। যদি সে আমার নামটা তার পরিচয়ের সঙ্গে এরপরেও জুড়ে রাখতে চায় তবে এই সম্পর্ক ভেঙেই ফিরে আসতে হবে। আর যদি চায়, আমার চেয়েও দামি এই 2 দিনের হওয়া সম্পর্ক, তবে তাকে আপনারা নিয়ে ফিরে যান। আমার বিন্দুমাত্র মতামত নেই। উমেদ মির্জা এই পর্যায়ে বললেন, সবই বুঝলাম কিন্তু আপনার জানায় ভুল আছে সামান্য। আমার বোনের ছেলে আপনার মেয়েকে উস্কায়নি, বরং আপনার মেয়েই ব্ল্যাকমেইল করে। অসম্ভব। আমার মেয়ের মতো লক্ষ্মী এ তল্লাটে আর একটিও আছে কিনা সন্দেহ। তার পক্ষে কাউকে জোর করে। ভুল নিয়ে দম্ভ করছেন আপনি। এই প্রথম রোদ্দুর মুখ খুলল, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল সে, এবার এগিয়ে এল শটান বুকে, গলার পারদ উঁচু করে বলল, আপনার মেয়েই আমার ভাইকে ব্ল্যাকমেইল করেছিল। এ কথা সে নিজের মুখে স্বীকার করেছে। আমার পরিবার আপনাদের মতো এত ছোট লোক নয় দেখেই সবশেষে মেনে নিয়েছে সুন্দরভাবে। নইলে এমন দম্ভ আমাদেরও আছে। আমার ভাইও কোনো ফেলনা বস্তু নয়। আপনি হয়তো জানেন না, সৌম্য কত বড় হিরে। এই ছেলে, মুখে লাগাম টেনে তারপর কথা বলবে। এই তোমার পারিবারিক শিক্ষা? বড়দের মাঝখানে এসে এমন বেয়াদবের মতো কথা বলো? সব কাজই নিজেকে হিরে ভাবতে শুরু করে একসময়। আপনি আমার ছেলেকে বেয়াদব বলেন কোন সাহসে? সে মির্জা বাড়ির সবার বড় ছেলে। আমরা বড়রা তার মতামতকে সমর্থন করি আর আপনি কিনা? এটা মির্জা বাড়ি না, এটা আমার বাড়ি।
যেন অনেক বড় কিছু মিস্টেক করতে যাচ্ছিলেন উমেদ মির্জা, তাই তাকে সংশোধন করিয়ে দিলেন আশফাকুল রহমান। ভুলে যাচ্ছেন কেন? এখানে আমার মতামতই সবার সমর্থন, আমার কথাই শেষ কথা। উমেদ মির্জার বক্ষতালু জ্বলে যাচ্ছে। জীবনে এমন অপমানিত তাকে কোথাও হতে হয়নি। কোনোদিনও না। আশফাকুল রহমানকে কি বলবেন তিনি? বাড়ি বয়ে তিনিই তো যেচে পড়ে এসেছেন এসব লাঞ্ছনা গঞ্জনা মাথা পেতে নেওয়ার জন্যে। আশফাকুল রহমান আবার বলে উঠলেন, আমার মেয়েকে ফাঁসিয়েছে আপনার বোনের ছেলে। তার কারণেই এত বছরের সম্পর্কের বাঁধন ছিঁড়ে সে রাতের আধারে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়ার সাহস পায়। অথচ এই বাড়িতে কোনো মেয়ে আজ পর্যন্ত এ ধরনের কাজ করার সাহস পায়নি। ওর মা মেয়ের শোকে পাগল প্রায়। দরজা ধরে দাঁড়িয়ে থাকে দিনরাত। কিছুতেই তাকে শান্ত করতে পারিনি আমরা। আমাদের কি হচ্ছে, কি হবে, কিচ্ছু না ভেবে আমার মেয়ে এতবড় চুনকালি মাখিয়ে চলে যেতে পারত না যদি না আপনার বোনের ছেলে না উশকাত। আশেপাশে রটে গেছে সব। কি বিচ্ছিরি পরিস্থিতিতে পড়েছি আমরা। সবকিছু আপনাদের কারণে। পরিবার কদর্য হলে সন্তানেরা শিক্ষা পাবে কোথায়? শুনেছি এই ছেলের মাও নাকি তার নাগরের হাত ধরে বেরিয়ে গেছিল। এনাফ! চিৎকার করে ওঠে সৌম্য। সব ধৈর্যের বাঁধ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে তার। মুখটাকে আর ঠেসেঠুসেও বন্ধ করে রাখা সম্ভব নয়। আইরিন মুখ লুকিয়ে কাঁদছেন সমানে। কত আগের কথা, সেই সব এখনো মানুষের মুখে মুখে রচয়িত। অথচ মানুষটা মারাও গেছে কত বছর হয়ে এলো। কিছু মানুষের জীব যেন বিষাক্ত সাপের ন্যায়। ছোবলে বিষ ঝরে পড়ে। উমেদ মির্জা, রোদ্দুর জনকে ছাড়িয়েই আশফাকুল রহমানের মুখোমুখি এসে দাঁড়ালো সে। চোখ দিয়ে অগ্নি বর্ষণ হচ্ছে যেন। এতক্ষণ চুপ করে রইলেও আর চুপটি থাকার জো নেই। সমানে চেঁচিয়ে বলে উঠল, আপনাকে আমি সম্মান দেখিয়ে ভুল করছিলাম। আপনার মতো মানুষের আসলে সম্মান দেওয়া নয়, সপাটে চর বসানো উচিত গাল বরাবর। এই ছেলে, একদম চুপ, একদম চুপ। আমি ভদ্র ছেলে, আমি শান্ত, আমি কখনো কারো বিপরীতে দাঁড়িয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বলে আমায় বা আমার পরিবারকে যা কিছু তাই বলা যায়। আপনার সাহস হয় কি করে আমাকে মা কে এসবের ভেতর টেনে নিয়ে আসার? আপনি কি জানেন, আপনার মেয়ে আমাকে ব্ল্যাকমেইল করেই বিয়েটা করিয়েছিল? হ্যাঁ, আমিও ওকে পছন্দ করি, কিন্তু আমি চাইনি এভাবে সবটা হোক। বরং ও ব্যর্থ ছিল আপনাদের থেকে সময় নিতে, আপনাদের কাছে আমাকে বা আমার পরিবারকে দাঁড়া করানোর সুযোগ দিতে। তবু আমি ওর মুখের দিকে তাকিয়ে ও যেভাবে যা চেয়েছে, করে গিয়েছি। যদি না করতাম না, ওই মেয়েটা হতো সেদিন, স। বিষটা হাতের মুঠেই গোজা ছিল। বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন কি? সৌম্যর এমন হুঙ্কারের রূপ কেউ দেখেনি ইহজন্মে। কেউ না, আইরিন ও নয়। বরাবরই শান্ত, চুপচাপ, সরল মনের ছেলে ভেবে আসা সন্তানের ভেতরও যে একটা সুপ্ত আগ্নেয়গিরি লুকিয়ে, আজ নিজের চোখে দেখে বিস্মিত না হয়ে পারলেন না তিনি। হা করে চেয়ে আছেন কেবল সৌম্যর মুখ পানে। একই অবস্থা আদিবারও। জলে টলমল চোখে সৌম্যকে দেখছে সে। এ কোন সৌম্য? এই সৌম্যকে কি সে ভালোবেসেছিল? উঠে এগিয়ে আসে মেয়েটা একটু একটু করে। সৌম্য তখনও বলে চলেছে, আপনি আমায় যা বলার বলেন, আমি মাথা পেতে নিব, কিন্তু আমার পরিবারকে বলার উপেক্ষা রাখেন না। আমার মা কারো হাত ধরে বেরিয়ে যায়নি, সে ভালোবেসেছিল। ওই শব্দটা অবশ্য আপনার মতো অশিক্ষিত মানুষ কি বুঝবে? আপনার কেবল পরিবার আর মেয়েকে নিয়ে যত দেমাগ, দম্ভ, অথচ ওসবের এক চুল পরিমাণ দাম তারা আদতে মন থেকে দেয় কিনা, কখনো জিজ্ঞেস করিয়েন। যেই মেয়ের জন্য আপনি আমার মা পর্যন্ত গেলেন না, ওই মেয়েই আপনার প্রতি এক আকাশ সম অভিযোগ জমা করে রেখেছে। আপনার মানসিক অত্যাচার, আপনার অবিচার, আপনার মুখের ভাষা সবকিছুই আমাকে বলে বলে তার প্রতি আরও দুর্বল করে তুলেছিল। আমার পরিবারকে কদর্য বলবার আগে আপনি নিজে কি পরিমাণ নোংরা একটা মানুষ, সেটা স্বীকার করুন। চোখ সরিয়ে বিস্ময় হা হয়ে থাকা আদিবার মুখপানে চাইল সৌম্য, জানতে চাইল, তুমি কি আমার স্ত্রী হয়ে থাকতে চাও? আশফাকুল রহমান নিজেও মেয়ের দিকে ঘুরে চাইলেন, তার চোখজোড়া রাগে জ্বলজ্বল করে জ্বলছে। যদি পারতেন, এক্ষুনি ভস্ম করে দিতেন সবকিছু। তার বাড়ি এসে তাকেই এত কুৎসিত সব কথা বলা। তিনিও জানতে চাইলেন মেয়ের কাছে, জন্ম দিয়েছি আমি। ওই যে তোর মা তোর শোকে মরে যাওয়ার অবস্থায় পড়ে। যদি এই বাড়ি থেকে আজ তোর এক পা বাইরে যায়, তবে মনে রাখিস, আমি বা তোর মা মরে গেলেও তুই দেখার অধিকার পাবি না। আল্লাহর কসম। বজ্রাহত হলো আদিবা। একবার বাবার দিকে চাইছে, একবার স্বামীর দিকে। বলা বাহুল্য সেই মানুষটির দিকে যার চোখে একটা গোটা স্বপ্নের মতো জগৎ দেখতে পেয়েছে মেয়েটা। সময় গড়াচ্ছে, উপস্থিত সকলেই থমথমে। কেউ আগ বাড়িয়ে একটা শব্দও করছে না। কেউ না।
এখানে সম্পর্কটা যাদের, তারাই ঠিক করুক, শুধু জুড়বে না ছিঁড়ে ফেলবে। নিরুত্তর চেয়ে রইল মেয়েটা। চোখের নোনাজলে ভেসে যাচ্ছে চোখের কোল, গালের কার্নিশ জমছে আপেল খাজের থুতনিতে। কেউ যেন দেখছেই নাকি পার ভাঙা অসহ্য যন্ত্রণায় নীল হয়ে উঠছে ও। বরং জনের কাছেই রাগটা সমান তালে গুরুত্বপূর্ণ। সৌম্যর জায়গায় সে ঠিক, আশফাকুল রহমানের জায়গায় তিনি ঠিক। ঠিক নয় কেবল ভালোবাসাটা, এ যেন ঘোরতর অপরাধে মূল্যকের। উত্তর পেয়ে গেল সৌম্য, কিছু একটা ভেবে নিল নিজে থেকেই। ঘাড় ফিরিয়ে উমেদ মির্জার দিকে তাকালো। তিনি দেখলেন, কি অস্বাভাবিক লাল হয়ে রাঙানো চোখ দুটি। ভাঙা গলায় বহু কষ্টে উচ্চারণ করল ছেলেটা, চলো, বাড়ি ফিরব। আদিবার হৃদয় জমিন কেঁপে উঠল ওইটুকুতেই। উমেদ মির্জা একবার রোদ্দুরের দিকে চাইলেন, সেও চুপচাপ, বাকি সবাই হতবাক, হতবিহব্বল, কারো মুখে রা নেই। শেষ একটা চেষ্টা চালাতেই উমেদ মির্জা বলতে নিলেন, ভাই, আপনি যদি একবার। তার আগেই হাত উঁচু করে থামিয়ে দেওয়া হলো তাকে। অনুরোধ কিংবা অনুনয় কোনোটাই শেষ করতে পারলেন না তিনি। আশফাকুল রহমান ভীষণ রূঢ় স্বরে বললেন, দয়া করে চলে যান। আমার মেয়ের মান সম্মান নিয়ে আপনার বাড়ির ছেলে অনেক খেলল। আপনি আর খেলবেন না, তালাকনামা পাঠিয়ে দেওয়া হবে। বোবা তুমি আদিবা, যে সাহস, যে দাপটে তুমি সৌম্যকে নিজের করে চেয়েছিলে, পেয়েই ছেড়েছিলে, সেসব কোথায় ফোঁস হয়ে গেল? তোমার বাবা তালাকের কথা বলছে। তালাক মানে ছাড়াছাড়ি, এরপর তোমার মুখটা দেখাও আমার জন্য হারাম, হারাম, হারাম। কথাগুলো চিত্ত চিরে বেরিয়ে এল সৌম্যর। করুণ, অসহায় চোখে সে নির্বাক মেয়েটার দিকে চেয়ে রইল কতক পল, তারপর চোখ ফিরিয়ে হেঁটে বেরিয়ে গেল সবার আগে। তার পেছনে পেছনে ছুটল মিশি, স্বস্তি, দীপ্র। একে বাড়ির সকলে। উমেদ মির্জা ছেলের পিঠ চাপড়ে বেরিয়ে এলেন। দাঁড়িয়ে রইল কেবল রোদ্দুর একা। আসবার পথে সে আশফাকুল রহমানকে কিছুই বলল না ঠিক, তবে আদিবার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন। ওই হাসিতে শ্লেষা মেশানো, কটাক্ষ কিংবা ঘৃণা। আদিবা ধপ করে বসে পড়ল জমিনের উপর। চোখের সামনে মায়ের নিথর মুখখানি আর কানে বেজে চলেছে বাবার কিরা কাটা কসমের বাক্যখান। কে যেন জিজ্ঞেস করল, উনারা তো অনেক খাবার দাবার নিয়ে আসছে। সব গেটের কাছে রাখা, কি করব ভাইজান? তাতে আশফাকুল রহমান ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিলেন, রাস্তায় ফেল, কুকুররা খেয়ে সাফ করবে। আদিবা চোখচোরা মুদে নিল। আফসোস, সে তার বাবার মতোই মাকে ঘৃণা করতে পারেনি। মায়ার গিট্টু ছিঁড়তে পারেনি, উড়ে চলে যেতে পারেনি, যেথায় প্রেম পাওয়া যায়।